আমার ছোটবেলাটা মানে আমি যাদেরকে দেখেছি তারা মানে কি বলবো, মানে নক্ষত্র বললেও কম হয়। আমার ছোটবেলা থেকে দেখা হচ্ছে, আমি সবাইকে জেঠু বলতাম, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সঞ্জীব চট্টোপাধ্যায়, এবং অবভিয়াসলি যারা খুব দিকপাল সাংবাদিক, হ্যাঁ, তখনকার দিনে আনন্দবাজার পত্রিকায়। মিডিয়াটা আমার বাবা একদমই চাইতো না আমি মিডিয়া বা ওই ধারে কাছে আসি। হ্যাঁ, আমাকে মনে করতো, বাবা বলতো তুই আলোকবর্ষ দূরে থাকবি। ওই দেখলাম ওই ক্যান্ডিডটা আমার সঙ্গে যায়। আচ্ছা, তো ভেরি বিউটিফুল নেম। তো সেইখান থেকে সবাই বলতো কমিউনিকেশন কখনো ক্যান্ডিড হয় না। হ্যাঁ, আমি বললাম যে ওটার জন্যই তো আমি। আমার মা কাউকে ফোনে বলছে আমার ছেলের ব্যবসাটা পুরো নারী কেন্দ্রিক। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন না ছিল সোশ্যাল মিডিয়া। আমার মনে আছে 2008 বা 9 ওই সময় একটা অর্কুট বলে একটা ব্যাপার উঠেছিল, সেইটা ওখানেই থেমে যায়, তারপরে ফেসবুক আসে। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন যেটাকে আমরা এখন লিনিয়ার মিডিয়া বলি, হ্যাঁ, যে পুরোটাই নিউজ পেপার ওরিয়েন্টেড, সকালবেলায় খবরের কাগজে দেখতে পাবো, বা প্রাইভেট টেলিভিশন বলতে গেলে কিছুই ছিল না। এখন চ্যাটজিপিটি এমন জায়গায় চলে গেছে যে ইংলিশের জানে না, সেও যদি মোটামুটি কয়েকটা শব্দ লিখে দেয় চ্যাটজিপিটি বলে গেছে তুমি এটা লিখতে চেয়েছো। একদম সরি টু সে, শুনতে খুব খারাপ লাগে যে অনেকটা ওই রাঁচি, পাটনা, ভুবনেশ্বর, হ্যাঁ, ওর বাইরে ওই কলকাতাকে মেট্রো সিটি বলে ওরা ট্রিট করে না, বিকজ ওদের ধারণাটাই হচ্ছে এখানে ব্যবসা নেই, এখানে কিছু নেই। বাঙালিরা কখনো লন্ডন বলে না, লন্ডন, লন্ডন ফেরত। হ্যাঁ, আর বিলেতটা আমরা সবসময় লন্ডনকেই বোঝাই। হ্যাঁ, আমেরিকাটা ওটাও আবার সিলেবাসের বাইরে। এখানে অন্তত 20টা লোক আছে, তারা সবাই বলে আমরা এনএবিসির রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকেরই একটা অ্যাপ্রোচ, চলুন একটু আমেরিকা ঘুরে আসি। এই যে অ্যাপ্রোচটা না, এই অ্যাপ্রোচটাতেই আমার আপত্তি। এই যে বাঙালি এত আছে বা আছে, আমি এখানে কিছু করতে পারি, আচ্ছা, হ্যাঁ, আমার যারা ব্র্যান্ড আছে বা তাদেরকে আমরা একটা গ্লোবাল এক্সপোজার দিতে পারি। আমার কলকাতা যারা ক্লায়েন্ট, যারা নিয়ে, কারণ তখন তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিছু ছিল না, এবং এনআরআই পপুলেশন বা নন রেসিডেন্ট বেঙ্গলি পপুলেশন, তারা যখনই কলকাতায় আসে হয় শাড়ি, গয়না এইসব দুনিয়ার কিনে নিয়ে চলে যায়। তো আমি যদি ওই অ্যাভেলেবিলিটিটা ওখানে করতে পারি, সেই করে আমি তখন এই আনন্দ উৎসব কনসেপ্টটা আমার ফার্স্ট আসে 2010-এ। তার আগে 2009-এ ইলিং টাউন হলে লন্ডন শারদোৎসব পুজোটা, ওটা আমার সঙ্গে শুরু। তারপরে আমার ওই স্পেশালাইজেশনটা হয়ে গেল যে বিদেশে একটা প্রোগ্রাম অর্গানাইজার। বুঝতে পেরেছি, যে যেহেতু আমাদের বাড়িতে একটা পুজোই হতো সারা জীবন, ছোটবেলা দেখেছি সরস্বতী পুজো, আমাদের আর কোনো পুজো হতো না। সেই পুজোটা আমাদের আজীবন বন্ধ হয়ে গেল, কারণ নিয়ম হচ্ছে ওই জন্মতিথিতে যদি আরেকজন কেউ না জন্মায় আমাদের পরিবারে, তাহলে আমরা ওই পুজোটা স্টার্ট করতে পারবো না, যেটা আমার ছেলেকে রোজ এক্সপ্লেন করতে হয়। किसी के जाने के बाद करे फिर उसकी याद, छोटी छोटी सी बात न जाने क्यों। দাঁড়ান, আচ্ছা, কে বলেছে বলুন তো সবসময় কিছু ফেমাস বা পরিচিত মুখই বারবার সামনে আসবে, বারবার তারাই ইনভিটেশন পাবেন সব জায়গায়? এমনও তো হতে পারে খুব পরিচিত নয় অথচ অসম্ভব সুন্দর কাজ করে। বা এমনও তো হতে পারে যে এমন একজন মানুষ যাকে কেউ চেনে না, সে অসামান্য জ্ঞানী। বা এমন কেউ যে কর্পোরেট সেক্টরে নাম্বার 1-এ আছে, কিন্তু হয়তো আমরা তাদের নাম জানি না। বা এমন কেউ যে অসম্ভব সুন্দর গান করেন, কিন্তু তার নাম আমরা জানি না। হ্যাঁ, অন্নচন্দ্রিমা একটু অন্যভাবে ভাবে। আমরা একটু স্টেরিওটাইপের বাইরে ভাবতে চেষ্টা করি। তার জন্যই অন্নচন্দ্রিমা এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে ফেমাস নন ফেমাসের ব্যাপার নয়, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন, মানুষকে চেনা জানা এবং অনেক কিছু উপলব্ধি করা, সেটাই আমার কাজ। এই করতে করতে হঠাৎ আমার মনে হলো যে অন্নচন্দ্রিমার দর্শকদের একটা ভেরি ইনফর্মেটিভ যদি আমরা একটা এপিসোড দিতে পারি তবে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, আমার একটা সুযোগ চলেই আসলো। খুব বিখ্যাত একটি পিয়ার অর্গানাইজেশন, পিয়ার গ্রুপ, পিয়ার এজেন্সি বা কোম্পানি যাই বলি না কেন, তেমন একটি পিয়ার যার সব আর্টিস্টদের একটা ড্রিম জায়গা বলা যায়, তেমন একজন মানুষ বা সংস্থার সাথে আজকে আমরা পরিচিত হব বা পরিচয় করাবো বলা যায়। বিখ্যাত পিয়ার এজেন্সি ক্যান্ডিড কমিউনিকেশন, এই নামটা শুনলেই সকলের মাথায় অনেক অনেক কিছু চলে আসে। আর আমার কাছে চলে এসছে সেই ক্যান্ডিড কমিউনিকেশনের কর্ণধার সায়ন্তন দাস অধিকারী। ওয়েলকাম টু অন্নচন্দ্রিমা।
থ্যাংক ইউ। যেমন আমরা ডিসকাস করেছিলাম তোমার সাথে, এবং তুমি যে তোমার এত বিজি স্কেডিউল থেকে আমাকে এইটুকু সময় দিয়েছো, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আসলে বন্ধুত্ব, এগেইন আমরা যেটা বলি যে বন্ধুত্ব তেমনই হবে যে একটু বুঝবে, সেটা আমার মনে হয় এখনও অবধি আমার তো বন্ধুত্ব বলতে সেটাই মনে হয়। এবং তোমার সাথে আমার কথা বলে পার্সোনালি ভীষণ ভালো লেগেছিলো, এবং তারপর থেকে আমাদের একটা বন্ডিং তৈরি হয়। এই যে ক্যান্ডিড কমিউনিকেশন, এই কথাটা এত বড় একটা নাম, আমি যখন প্রথম কলকাতায় কাজ শুরু করি তখন দেখছিলাম পিআর গ্রুপ বা পিআর মার্কেটিং বা এসব নিয়ে কথা যখন হতো, তখন দেখতাম বড় বড় শিল্পীদের হয়তো পিআর মার্কেটিং ক্যান্ডিড কমিউনিকেশন করেন, কিন্তু যারা ছোটোখাটো খুব নতুন শিল্পী বা নতুন কাজ আরম্ভ করছে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। শুধু নামটা এরকম করে মানে ভাবতাম যে কোনো একদিন হয়তো ক্যান্ডিড আমার সাথে কাজ করবে বা আমি ক্যান্ডিডের সাথে কাজ করব, কিন্তু আজকে আমার এই সার্কেলটা কমপ্লিট হলো বলে আমার মনে হচ্ছে দ্য বস ইজ হিয়ার অ্যান্ড আই এম সো হ্যাপি, যেটা আমি ভাবতেই পারিনি। দিস ইজ কল সাকসেস টু মি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এগেইন থ্যাংক ইউ। তোমার শুরুটা জানবো যে কেমন ছিল। আসলে আমার তো কোনো ওই কি বলবো মানে পাবলিক রিলেশনসের ABCD আমি কিছুই জানতাম না। আচ্ছা। আমার জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই একটা মিডিয়া ফ্যামিলিতে। আমার বাবা আনন্দবাজার পত্রিকার লাইব্রেরিয়ান ছিলেন 34 বছর, এবং শুধু তাই না, বাবার লেখা প্রচুর বই। হ্যাঁ, এবং আমার ছোটবেলাটা মানে আমি যাদেরকে দেখেছি তারা মানে কি বলবো মানে নক্ষত্র বললেও কম হয়। আমার ছোটবেলা থেকে দেখা হচ্ছে, আমি সবাইকে জেঠু বলতাম, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সঞ্জীব চট্টোপাধ্যায়, এবং অবভিয়াসলি যারা খুব দিকপাল সাংবাদিক তখনকার দিনে আনন্দবাজার পত্রিকায়, তাদেরকে সবাইকে আমার কাছ থেকে দেখা। তার ফলে ওই মিডিয়াটা, আমার বাবা একদমই চাইতো না আমি মিডিয়া বা ওই ধারে কাছে আসি। হ্যাঁ, আমাকে মনে করতো, বাবা বলতো তুই আলোকবর্ষ দূরে থাকবি। হ্যাঁ, মানে কাছাকাছি না, আলোকবর্ষ। কিন্তু ওই যা হয়, হ্যাঁ মানে যেটা দেখে বড় হয়েছি, সেখান থেকে ওই লেখালেখিটা বাবাকে দেখে ইন্সপিরেশন, সেখান থেকে আনন্দবাজার কলকাতা কর্চা লিখতাম প্রচুর। এবং কলকাতা কর্চার একটা মজা ছিল যে যেটা নিয়ে লিখছি বা যাকে নিয়ে লিখছি সে জানে আমি লিখেছি, কারণ ওখানে নাম বেরোতো না, কিন্তু ওইটা ছিল হাইয়েস্ট রেড সেকশন অফ আনন্দবাজার। একদম, আমার একবার বেরিয়েছিল। হ্যাঁ, তো কলকাতা কর্চা লিখতাম। সেইখান থেকে একটা এই ক্যান্ডিড কমিউনিকেশনটা শুরু করাটা অনেকটা কি বলবো, এটা একটা মানে কোনো প্ল্যান আমার জীবনে কিছু হয়নি, এটাও কোনো প্ল্যান ছিল না। আমার কলেজে পড়ার সময় এক বন্ধু, তার সঙ্গে আমি একটা ক্রিয়েটিভ এজেন্সি করবো বলে ঠিক করেছিলাম। কারণ আমার মধ্যে বারে বারে ওই একটা জায়গা আসতো যে আমি দেখতাম আমার বাবা কাছে মানে 365 days ইজ আ ওয়ার্কিং ডে। আমার বাবা এতটা ডেডিকেটেড ছিলেন কাজের ব্যাপারে, বাবাকে কোনোদিনও আমি বাড়িতে দেখিনি। হ্যাঁ, তো বন্ধ আগে খুব হতো, দেখতাম সকালবেলায় প্রেস লেখা বড় গাড়ি চলে এলো, বাবাকে নিয়ে চলে গেল। সো এইটা আমার কাছে খুব একটা ফ্রাস্ট্রেটিং ছিল যে আমি তো বাবাকে কাছে পাই না ঠিক করে। ঠিক ঠিক ঠিক। তো আমার তখন মনে হলো আমি অন্যের জন্য কাজ করবো কেন, আমি নিজের জন্য করি। আমি জীবনে একবার চাকরি করেছি, সেটা বাবাকে না বলে। আচ্ছা। ওটাও মানে মিডিয়ার ব্যাপারই ছিল, যে আমার একটা ওয়েবসাইট 2000 সালে ওয়েবসাইট কনসেপ্টটা তখন, হ্যাঁ মানে একদম মানে মাইনাসে রান করে, জিরো নয়। তো সেখানে একটা মানে বেশ মানে বড় একটা কোম্পানি, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের একটা ওয়েবসাইট, সেটা এখনও বোধহয় রান করে, banglalaiv.com, খুব পপুলার ছিল ওই সময়। আমি ওয়েব জার্নালিস্ট হিসেবে ঢুকি, এবং সেখানে ঢোকার পরেও আমি বাড়িতে বলিনি ভয়ের চোটে যে এরকম আবার মিডিয়াতে ঢুকছো। হ্যাঁ, এবার ওই যে মাথায় ওইটা সবসময় চলতো যে আমি নিজের জন্য কিছু করব, বাবাকে দেখছি খারাপ করে। এবার চাকরি করতে গিয়েও দেখলাম যে আলটিমেটলি তো সেই মানে একই ব্যাপার, মানে আই অ্যাম ফলোয়িং দ্য সেম ফুটস্টেপস। এবার নিজে কিছু করতে গেলে বাঙালিদের তো ব্যবসা শব্দটা বাঙালিদের সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, মানে আমি এটা সবসময় বলি, ধান্দা শব্দটা একমাত্র বাঙালিদের কাছে খারাপ শব্দ। গোটা ভারতবর্ষে ধান্দা মিনস বিজনেস। সো আমরা ওই জন্য ধান্দাটাকে খারাপভাবে ট্রিট করি। আমি দেখলাম আমার পুঁজি নেই, আচ্ছা আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কি করে করবো। তা একটা কম্পিউটার কিনেছিলাম, আমার ওই চাকরি করতাম বললাম যে 2 বছর করেছিলাম, সেই টাকা দিয়ে জমিয়ে একটা কম্পিউটার কিনেছিলাম, ডেস্কটপ কম্পিউটার। সেইটা ছিল আমার ক্যাপিটাল। আচ্ছা, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ক্যাপিটাল আই ব্রট ফর মাই বিজনেস। এই ক্যান্ডিড কমিউনিকেশন, আমি নিজে প্রচন্ড ক্যান্ডিড, প্রচন্ড কথা বলি এবং ফালতু কথা বলি। তো সেই জন্য
ওই দেখলাম ওই ক্যান্ডিডটা আমার সঙ্গে যায়। আচ্ছা, তো ইটস আ ভেরি বিউটিফুল নেম। তো সেইখান থেকে সবাই বলতো কমিউনিকেশন কখনো ক্যান্ডিড হয় না। হ্যাঁ, আমি বললাম যে ওটার জন্যই তো আমি। ইটস ভেরি নাইস, মানে দুটোই ঠিক, মানে তুমিও ঠিক ওরাও কিন্তু ঠিক, অন দ্য কন্ট্রারি। এটা আমি বহুবার শুনেছি যে কমিউনিকেশন কি করে ক্যান্ডিড। ক্যান্ডিড কি করে হয়, হ্যাঁ। তো ওই শুরু করলাম, এবার যখন ব্যবসা শুরু করেছি কেউই বুঝতো না, আমার বাড়ির লোকের মানে আমার বিশেষ করে আমার মা বুঝতো না আমি কি করি। হ্যাঁ, মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কারণ বাঙালিদের তো শোনো ব্যাপারটা, মা তো ঠিক আছে অনেক একজন বয়স্ক মহিলা, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আমি বলছি এটা অনেকেই বোঝে না। হ্যাঁ, মানে আমি তো একদমই বুঝি না। মানে 2025 তো তুমি অনেক এগিয়ে গেলে, আমি 2003-এ বলছি। আমার মা আমার কোনো একটা রিলেটিভকে ফোনে বলছেন, কেউ হয়তো জিজ্ঞেস করছে যে কি করে। হ্যাঁ, কারণ বাঙালিদের তো একটা গতবাদা যে হয় লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, নিজের পক্ষে তখন একটা MBA-টাও উঠছিল। হ্যাঁ, তো আমি বাই দ্য ওয়ে CA পড়ছিলাম। হ্যাঁ, তো আমার ভালো লাগে না ওটা, মানে আমার জোর করে করার মতো আর কি। তো আমার মা কাউকে ফোনে বলছে, আমার ছেলের ব্যবসাটা জিজ্ঞেস করেছে ছেলে কি ব্যবসা করে। মা বলছে আমার ছেলের ব্যবসাটা পুরো নারী কেন্দ্রিক। এবারে আমি মাকে বলছি, মা তুমি জানো এর মানেটা কি? হ্যাঁ, নারী কেন্দ্রিক মানেটা কি? তো লোকে উল্টো পাল্টা ভাববে আমাকে নিয়ে। হ্যাঁ, মানে যেহেতু আমরা ওই যে ফ্যাশন ইভেন্ট করি, সেখানে তো মডেল আসে, হ্যাঁ এইসব দেখেছে, হ্যাঁ টলিউডের প্রমোশন করে সব দেখেছে, তাতে মায়ের ধারণা হয়েছে যে আমার পুরো ব্যবসাটাই নারী কেন্দ্রিক। হ্যাঁ, এবার যাকে বলছে সে যে কি ভাবছে ভগবান জানে। এইটা ছিল আমার মায়ের ধারণা। হ্যাঁ, ওটাও এক ধরনের ক্যান্ডিড কমিউনিকেশন। তো সেইখান থেকে ওই শুরু হওয়া। আচ্ছা, তারপরে তো মানে ওই আমার জীবনটা অনেকটা ওই জার্নি হ্যাজ নট বিন স্টপড। না, ওই মরুভূমির ওই বলে না স্যান্ড ডিউনস, বালিস্তর, একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে। ওই ডেজার্ট সাফারি করতে গেলে যেরকম লাগে, ক্যান্ডিড কমিউনিকেশনের জার্নিটা পুরো তাই। ইটস আ ডেজার্ট সাফারি। আমার কি মনে হয় বলো তো, যে কোনো বিজনেসই বোধহয় সেটা, যদি তুমি বিজনেস হিসেবে দেখো। ইনফ্যাক্ট মানুষের জীবনও তো তেমন। তোমার মানুষের জীবন, তুমি যদি তোমার জীবনও দেখো, তোমার কি প্রত্যেক দিনই সেম যায় না? কারণ আমাদের আপস অ্যান্ড ডাউনস মানেই তো আমাদের সেটা জীবনটা চলছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কিভাবে বুঝবে, দ্যাট মিনস ইউ হ্যাভ সামথিং ইন দ্যাট পার্টিকুলার থিং, তাকে আমরা বুঝতে পারি। তো এই যে ম্যানেজমেন্ট, তারপরে এই যে আর্টিস্ট অ্যাক্সেসিবিলিটি, আজকাল বলি আমরা খুব যে ফেস অ্যাক্সেসিবিলিটি লাগবে, আমাদের প্রেজেন্সটা পৃথিবীর সবাইকে দেখাতে হবে। তো আমার একদমই সেটা নেই, বিকজ আমি ভীষণ খারাপ পেয়ারে। তো আমার এখনও অবধি সেরকম অ্যাক্সেসিবিলিটি কিছু হয়নি। এবং আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা হয়তো চান কিন্তু পান না। কিন্তু সেটার পেছনে অনেকগুলো কারণ থাকে। নাম্বার ওয়ান, তো আমরা খুব বেশি রকম এখন একটু স্টিরিওটাইপ ব্যাপারগুলোকে দেখি। মিডিয়া মানেই হচ্ছে কিছু পরিচিত মুখ বা পরিচিত মানুষকে আমরা ইনভলভ করি আমাদের কাজে। সেটা তুমিও করো, আমিও করি, আমরা প্রত্যেকেই করি। কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু থেকে যায়। আগে যেমন মিডিয়া অনেক সুন্দর করে হেল্প করতো মানুষদেরকে, যে তুলে আনতো যে এই মানুষটা হয়তো খুব ট্যালেন্টেড, তাকে হয়তো কেউ চেনে না, কিন্তু আমরা দেখি তাকে চেনানো যায় কিনা। এই জায়গাটা কমতে কমতে এখন প্রায় তলানিতে গেছে। তো তুমি এই ব্যাপারে কি বলো? দেখো, এটা না পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন না ছিল সোশ্যাল মিডিয়া। আমার মনে আছে 2008 বা 2009 ওই সময় একটা অর্কুট বলে একটা ব্যাপার উঠেছিল, সেইটা ওখানেই থেমে যায়। তারপরে ফেসবুক আসে। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন যেটাকে আমরা এখন লিনিয়ার মিডিয়া বলি, হ্যাঁ, যে পুরোটাই নিউজ পেপার ওরিয়েন্টেড, সকালবেলায় খবরের কাগজে দেখতে পাবো, বা প্রাইভেট টেলিভিশন বলতে গেলে কিছুই ছিল না, হ্যাঁ, দূরদর্শন, এই ব্যাপারগুলো ছিল। তো আমার প্রথম সিনেমা ছিল চোখের বালি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম আই ডিড। আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি, এটার পুরোটাই 2003, হ্যাঁ তাই তো। এই আইনক্স যেটা ফোরাম বলে, ওটা লঞ্চ হয়েছিল ওই চোখের বালি স্ক্রিনিং দিয়ে। ওটা আমাদের তখন প্রায় চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি ওটা ইনঅগ্রেট করেন। তো এটা অ্যাকচুয়ালি আমাকে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের জন্য, SVF এর জন্য, শ্রীকান্ত মোহতান, মহেন্দ্র সোনি, ওদের জন্য আমার এই সিনেমার ইয়েতে আসা, মানে দে আর মাই বেসিক্যালি, মানে কি বলবো, মেন্টার বলতে পারো, সবই বলবো। মানে বিশেষ করে শ্রীকান্ত ভাইয়া ইজ ভেরি ভেরি ক্লোজ টু মি। তো চোখের বালি যখন আমরা প্রথম করেছি তখন আমরা খুব, মানে কি বলবো, মানে উই আর ক্রলিং। হ্যাঁ, এটা আর এমনিতেই PR এজেন্সি ব্যাপারটা না তখন কাউকে বোঝানো খুব ডিফিকাল্ট ছিল। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ভাবতো। আমি যখন বলছি PR, একজন অবাঙালি ভদ্রলোক, উনি ভেবেছেন পেয়ার। হ্যাঁ, উনি ভাবছেন পেয়ার করাই।
হ্যাঁ আমি বললাম না স্যার আপনার একটু গন্ডগোল হচ্ছে, ওটা পিআর হবে, নেই আপনি বলা তা পিআর দেখিয়ে না, এটা রিয়েল কোনো রকম করে তোমার শুনতে মনে হবে ইয়ে বলছি, এটা রিয়েল লাইফ। মানে উনি আমার পেছনে পড়ে গেছিলেন যে দেখিয়ে না আগে হো সাকে তো, হ্যাঁ মানে উনি কারোর সঙ্গে একটা আমাকে ম্যাচ মেকিং এর জন্য বলছিলেন। হ্যাঁ উনি বিবাহিত, আচ্ছা কিন্তু আরো ভালো, এটা আরো ভালো। তো এবার পিআর এজেন্সি আমি অনেক বলে টোলে আমি ওখান থেকে কোনো ইয়ে করি। তা যেটা বলছেন চোখের বালি, তো চোখের বালি যখন আমি করলাম, মানে যখন আমাদের কাজটা এলো, আমি সত্যি কথা বলতে কি তখন পিআর কনসেপ্টটা ছিল না। আমি তোমাকে এইগুলো বলছি একটাই কারণে, এটা আমার দর্শকদের জানা উচিত যে চ্যালেঞ্জগুলো কোথায় হয়। আগে আমাদের বাংলা সিনেমা, তার আগে একজন ছিলেন শ্রী পঞ্চানন বলে, ওনাকে পিআর বলা হতো। ওনার একটা টিপিক্যাল ফরম্যাট ছিল যে ডাকো, খাওয়াও, গেলাও, হ্যাঁ যা বেরোবে বেরোবে, ওই প্রেস রিলিজ ইয়ে করা। কারণ উনি সেই যুগের না, উনি মানে উত্তম কুমার ওই সময়কার মানুষ, তো তার কাছ থেকে এক্সপেক্টও করা যায় না। আমরা তো পুরোটা ব্র্যান্ড হিসেবে ট্রিট করি। এবারে আমি দেখছি যে আমাকে প্রথমে ঋতুদা বলে দিলেন, ঋতুপর্ণ ঘোষ, যে ঐশ্বরিয়া রায়কে পাওয়া যাবে না কোনো ইন্টারভিউর জন্য। ঋতুপর্ণ ঘোষ তখন আনন্দলোকের এডিটর, আর তখন আনন্দ বাজার পত্রিকায় তখন যিনি এডিটর ছিলেন তিনি আমাকে পরিষ্কার বললেন, এন্টারটেনমেন্ট এডিটর যিনি ছিলেন, যে আমার তো তুমি ঋতুদাকে কনভিন্স করো, পৃথিবী কাকে কনভিন্স করো জানি না, ঐশ্বরিয়া রায়ের ইন্টারভিউ আমার চাই। তখন উনি বাচ্চান হননি। তো আমরা প্রডিউসারকে জিজ্ঞেস করলাম, তখন খাকি বলে একটা সিনেমার উনি প্রমোশন করছিলেন, মানে শুটিং করছিলেন। ঐশ্বরিয়া বললো না আমার তো মিডিয়া প্রমোশন, কলকাতা মিডিয়াকে ইন্টারভিউ দিতে হবে, এরকম কোনো আমার ব্যাপার নেই। এবারে প্রডিউসারদের একটা এক্সপেকটেশন হয়েছে, যেহেতু ওরা ওই মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওই টাইপের ছবি থেকে বেরিয়ে এই রকম একটা ছবি করেছে, তো তাদের এক্সপেকটেশনটা হচ্ছে এটার একটা মানে কি বলবো, একটা মাস লেভেলে বা একটা প্যান ইন্ডিয়া একটা ইয়ে হবে। তো আমরা দেখলাম আমাদের কাছে কোনো অপশান নেই, যে আমরা উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের যারা বাকি যারা তখন যারা স্টার কাস্ট, দে আর ব্রিলিয়ান্ট স্টার কাস্ট, মানে টোটা ছিল, বোম্বাদা ছিল, হ্যাঁ মানে ওটা নিয়ে কোনো কথা হবে না, সিনেমার মেকিং নিয়ে কথা হবে, কিন্তু প্যান ইন্ডিয়া আমি কি করে করবো? ইটস আ বেঙ্গলি ফিল্ম। প্যান ইন্ডিয়া আমি তখনই যেতে পারি ওই ঐশ্বরিয়া রায়ের, কিন্তু ঐশ্বরিয়া রায় বলেছে আমি কোনো রকম প্রমোশনে যাবে না। তো আমি দেখলাম একটাই উপায় আছে, এখানে প্যান ইন্ডিয়া না প্যান ওয়ার্ল্ড আমি টার্গেট করতে পারি। সেজন্য রবি ঠাকুরের দ্বারস্থ হলাম, কারণ চোখের বালি ওনার কপিরাইট চলে যাওয়ার পর দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম টেকনিক্যালি ওটা বানানো হয়েছিল। মানে এবার আমি দেখলাম ওই একটা জায়গায় আমাদের সত্যি বলতে বারবার আমাদের সব জায়গায় বাঁচিয়ে দেন, উনি বাঁচিয়ে দেন। হ্যাঁ এটা রাত্রিবেলায় ভাবতে ভাবতে খুব চাপে পড়েছিলাম, এদিকে মানে চাপ দেওয়া হচ্ছে, কিছু হচ্ছে না কিছু হচ্ছে না। তো সেইখান থেকে দেখলাম যে রবি ঠাকুরের যদি দ্বারস্থ হই, এবং তুমি বিশ্বাস করবে না, টাইম ম্যাগাজিন টরন্টো থেকে একটা 2 পাতা জুড়ে কভারেজ বার করেছিল চোখের বালি। দ্যাট ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল কভারেজ ফর দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড অফ বেঙ্গলি ফিল্ম। তার আগে জীবনে হয়নি। সে এখনো মনে আছে আমার, ওই পান পাতা দিয়ে ঢাকা ছবিটা ঐশ্বরিয়া রায়, সেটা পুরো ডাবল স্প্রেড হয়ে বেরিয়েছিল, প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল, বাট ওটা হয়েছিল। তারপরে আমরা সেই থেকে ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করি, আমরা প্রচুর ছবি করেছি, প্রচুর ইয়ে করেছি। তারপর থেকে তো ফিল্ম ইন্ডাস্ট্রিদের সঙ্গে আমাদের একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো এই যে তুমি তখন বলছো, তখন যে পার্সপেক্টিভটা ছিল, যেটা তুমি প্রশ্নটা করলে যে মিডিয়া তখন অনেক অনামি বা কাউকে ইয়ে করতো, তখন না মিডিয়ার ওপরে এই প্রেশারটা ছিল না। এখন যে এই যে নাম্বার গ্রেড, এই যে টিআরপি প্লাস ধরো এখন সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পর কোয়ান্টিফাই করা, কারণ কোন চ্যানেল নাম্বার 1 আগে আমাদের একটা ট্যাম রেটিং এ আসতো, হ্যাঁ সেটা এখন ছেড়ে দিয়ে এখন ইউটিউবে কত ভিউয়ার সেটা দিয়ে দেখানো। একদমই তাই, প্রত্যেকটা আর্টিস্টকে সেভাবেই বিচার করা, সেভাবে দেখা হয় যে আমার এই গানে তার কত ভিউয়ার্স, আমার 4 মিলিয়ন ফলোয়ার, আমার 5 মিলিয়ন ফলোয়ার। তো এখন ব্যাপারটা কি হয়ে গেছে, এটা না মানে ওয়াইড স্প্রেড হয়ে গেছে। মানে আমি যখন ধরো রিল দেখছি, আমি পাশের মানে পাড়ার খোকনদার চায়ের দোকানেরও রিল দেখছি, আবার কোনো একটা মানে স্টলওয়ার্টের রিল দেখছি, মানে পরপর আসছে একদম। সো ওখানে কোনো ফিল্টারিং নেই, হ্যাঁ। এবং আমি জানি না যে আমি যেটা দেখছি সেটা সত্যি কিনা। এই যে তার জন্য কি হচ্ছে, মিডিয়া না ওই জন্য জানে যে আমরা যদি নাও দেখাই, এই তো সোশ্যাল মিডিয়া দিয়েই করে যাবে। এই যে অনেকে আছে, এখন কি একটু মানে জায়গাটা কনফিউজিং হয়ে গেছে, মানে পিপল আর কনফিউজড, মানে মিডিয়ার লোকেরাও কনফিউজড, যারা কাজ করছে তারাও কনফিউজড, এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক লটস অফ পিপল আর সেলফ প্রোক্লেমড সেলিব্রিটিজ হয়ে যাচ্ছে। সেটা এই যে চায়ের দোকান বলা হলো, চায়ের দোকানে যদি 5 লক্ষ মিলিয়ন ভিউয়ার্স হয়, তো শি অর হি বিকামস হিমসেলফ আ সেলিব্রিটি। এবং এটা হয়ে গেছে কি, যেহেতু ইউটিউব পয়সা দেয়, হ্যাঁ তুমি ওটাকে মনিটাইজ করতে পারছো, তার জন্য কি হয়ে গেছে লোকের কাছে ওই নাম্বার মানে এখন মানে বিশেষ কোয়ালিটিটা নেই, কোয়ান্টিটি সব জায়গায়। আমি বলছি, আমি লন্ডনেও দেখেছি টিউবের সামনে হঠাৎ করে দেখি 4টে মেয়ে নাচছে,
আমি বললাম বোধহয় শরীর টরি খারাপ হয়েছে বা কিছু হয়েছে, তারপর দেখলাম না, ও ক্যামেরা লাগিয়ে ওখানে নাচছে, রিল বানাচ্ছে। আচ্ছা, সো এইটা না এক ধরনের ভাইরাস হয়ে গেছে আমাদের মধ্যে। এটা কতটা ক্ষতিকারক বা কতটা দেখো সবকিছু টেকনোলজি সবেরই একটা প্রোজ অ্যান্ড কনস আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা তুমি যদি ভালোভাবে করো, আমার অফিসের মেয়েদেরকে বলি নিজের নামটাও চ্যাট জিপিটি দিয়ে লিখিস না, তাহলে উল্টো পাল্টা বলি। ঠিক, হ্যাঁ, মানে এখন চ্যাট জিপিটি এমন জায়গায় চলে গেছে যে ইংলিশের জানে না, সেও যদি মোটামুটি কয়েকটা শব্দ লিখে দেয়, চ্যাট জিপিটি বলে আছে তুমি এটা লিখতে চেয়েছো। একদম এইটা প্রচন্ড খারাপ। যেটা হচ্ছে কি, আমার ভেতরে যে যদি আমি কিছু পড়াশোনা শিখে থাকি আদৌ, সেইটা আমি এক্সপ্রেস করতে পারছি না। তুমি একটা কথা বলো, এই যে চ্যাট জিপিটিতে ধরো জানালো, কিন্তু তারপরে তো তাকে বলতে হবে, সেই বলাটাও তো ও পারবে না করতে। এটাই তো ব্যাপার। মানে আনটিল আনলেস ইউ ডু নট নো দ্য ল্যাঙ্গুয়েজ। আই অলওয়েজ সে যে আমাদের ইন্ডাস্ট্রি বলো, যে কোনো কন্টেন্ট ইজ দ্য কি। তুমি যদি কন্টেন্টটাকে ঠিক মতো করে প্লেস করতে পারো, কন্টেন্টটা তুমি যদি ভালো বোঝো, তাহলে তুমি দেখবে তোমার কাছে কোনো ব্যারিয়ার নেই। ঠিক। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কন্টেন্টটাকে ছেড়ে দিয়ে আউটলাইন ব্যাপারটাকে বেশি দেখো, যে কারণে আমরা ওই মানে যেটা এখনকার, মানে আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু আমাদের জেনারেশনে যেহেতু আমাদের এই গ্যাজেটস বা এই টেকনোলজিটা এত কম ছিল, যেহেতু আমরা 70s জন্মেছি, তো তার ফলে আমরা যে সময়টা বড় হয়েছি 80s অ্যান্ড আর্লি 90s, হ্যাঁ, তো ওই টাইমটাতে আমাদের গ্যাজেটসের কিছুই ছিল না। মানে দূরদর্শন সদ্য প্রাইভেটাইজেশন হয়েছে। সো আমাদেরকে ওই বই, আমাদেরকে ওই পড়াশুনো ওটার উপরে পড়তে উপায় নেই, মানে না চাইলেও আমাদের পড়তে হয়েছে। আমাকে প্রচুর প্রেস রিলিজ করার আগে, বানানোর আগে আমাকে প্রচুর পড়াশুনো করতে হয়েছে যে কিভাবে আমি এটা নিউজ ওয়ার্দি করতে পারি। এই জিনিসটা এখন দরকার পড়ে না কারুরই। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এত কম্পিটিশন বেড়ে গেছে, এত ফাস্ট মুভিং ওয়ার্ল্ড হয়ে গেছে, কারোর হাতে তো সময়ও নেই, কেউ মাথাও লাগায় না যে আমার কাছে তো হ্যান্ডি রয়েছে। ঠিক কথাই। আমাকে যেমন এই অন্নচন্দ্রিমা করতে গিয়ে আমি তো কন্টেন্ট আমি নিজেই লিখি এখন অবধি। সেদিন একজন খুব ফেমাসই মানুষ, সে আমাকে বললো, এই কি তুমি নিজেই লেখো? আমরা তো প্রথম থেকেই আমার কন্টেন্ট রাইটার ছিল। তখন আমি বলছি যে রাইটার থাকতে পারে, কিন্তু আমি যেটা চাইছি এক্স্যাক্টলি সেটা তুমি করতে পারবে, সেটা আমি করতে পারবো না। আমি হয়তো ওকে বলে দেবো, ও কিছু ওয়ার্ড সাজিয়েও দেবে আমাকে, এরকম না যে সাজাবে না, খুব ভালোই হয়তো সাজাবে, হয়তো আমার থেকে ভালো, কিন্তু আমার এই যে একটা আলাদা ব্যাপার, আমার থট প্রসেস পারবে না। এক্স্যাক্টলি এইটা তুমি আমার বাড়ি এসছো, আমি আমার বাড়িতে মানুষের সাথে যেভাবে আড্ডা দিই, সেই ব্যাপারটা ওয়ার্মথটা বোঝাটা খুব জরুরি। তুমি বলেছো বলেই, মানে এক্স্যাক্টলি আমার তো কলকাতায় এলে যা হয় সিচুয়েশন, আমার মনে হয় 24 ঘন্টাটা কম, কিন্তু বাট আই মেড ইট আ পয়েন্ট যে আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। ঠিক, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে তুমি বলো তোমার ছোটবেলায় তো তুমি আমাকে বললে, কিন্তু আমি বলছি যে এই কলকাতা, তুমি এখন বিদেশে চলে গেছো, তোমার পুরো অ্যাক্সেসিবিলিটি বিদেশে, সব কিছুই বিদেশে, কিন্তু তুমি নিজের জন্মস্থান বা ছোটবেলা বা নিজের অ্যাসোসিয়েটস বা তোমার কাকা জ্যাঠা হোয়াট এভার, মা বাবা নিশ্চয়ই মানে তখন তো ছিলেন, এখন অনেকেই আমরা হারিয়েছি অনেককে, আমারও মা বাবা এখন আর নেই আমার সাথে, কিন্তু ওই ছোটবেলাগুলো কি মনে হয় যে কেমন ছিল আর এখন কেমন, কলকাতা শহরটা কেমন লাগে তোমার? দেখো, আমি প্রচন্ডভাবে এই শহরটাকে ভালোবাসি, কারণ এটা জন্মেছি, বড় হয়েছি, এবং কলকাতা শহরটাকে আমি হাতের তালুর মতো চিনি মনে করি। হ্যাঁ, আমি প্রচন্ডভাবে উত্তর কলকাতার ছেলে, কিন্তু আমার পুরো কর্মভূমিটা দক্ষিণ কলকাতায়, তার ফলে আমি হয়তো নর্থের থেকে সাউথটাকে বেশি চিনি। হ্যাঁ, মানে আমার মানে বন্ধুরা বলতো, তুই তো আগের জন্মে শিওর পোস্টম্যান ছিলি, নয় ঘোড়া ছিলি। হ্যাঁ, এইভাবে কেউ কলকাতার চেনে না, কারণ আমি ওই জিপিএস দিয়ে, এখন এই সবাই দেখি জিপিএস দিয়ে চালায়, আমি 100% গুগল অন্য জায়গায় আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, মানে কলকাতাটা আমি যতটা জানি। এবার যেটা হয়েছে যে আমার ফ্যামিলি বলতে, দেখো আমার বাবা মাই মেনলি ছিল। আমার বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি অরিজিনালি ফ্রম মুর্শিদাবাদ। আমার ঠাকুরদা, তার বাবা, আমরা সবাই বৈষ্ণব দীক্ষাগুরু। আমার ঠাকুরদার প্রায় 400 শিষ্য ছিল। সো অবভিয়াসলি আমার দেখা তো প্রশ্ন নেই, আমার বাবারও খুব আচ্ছা মনে ছিল। তো আমাদের একটা বড় আশ্রম ছিল, এবং সেইটা একটা ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের এসে গেছে। সেটার খুব কম আমি আঁচ পেয়েছি। আমার কিছু জ্যাঠামশাই, কেউই নেই বলতে গেলে, একমাত্র আমার কাকা বেঁচে আছেন। তো সেইখান থেকে আমি যতটা শুনেছি, বা আমি খুব ছোটবেলায় আমাদের মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে গেছিলাম, একদম নেক্সট টু গঙ্গা, একটা রেজিনগর বলে একটা স্টেশনে নামতে হয়, হাটপাড়া বলে একটা গ্রাম, অ্যান্ড ইটস বিউটিফুল। আমার এত মানে কি বলবো, মানে পরিষ্কার মনে আছে অত ছোটবেলাকার স্মৃতি।
যে কারণে আমি অনেকবার ভেবেছিলাম যে আমার ছেলে মেয়ে আসে যখন কলকাতায়, তখন একবার ভেবেছিলাম ওদেরকে নিয়ে যাবে, হ্যাঁ। তো সেটা এখনো অবধি হয়ে ওঠেনি, বাট এখন সেই গ্রামটাও কতটা কি আছে আমি জানি না। তো তারপরে কলকাতায় আমি স্কটিশে পড়েছি, স্কটিশ কলেজের স্কুলে। তো সেটা একটা মানে 1830 সালের স্কুল, এবং সাংঘাতিক লেগেছে। সেটা একটা লেগাসি ক্লাসরুমগুলো, আমি এখন লন্ডনে আমার ছেলে যে স্কুলটায় পড়ে সেটা 1575 সালে তৈরি, তার আগে যে স্কুলটায় পড়তো 604 সালে তৈরি। ও মাই গড। হ্যাঁ, ওটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট রানিং স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি যখন আমার ছেলেকে বললাম, দেখ অত কিছু না হলো কিন্তু ওই স্ট্রাকচারালি ব্যাপারটা সেম। তো অবভিয়াসলি স্কুলটা সবার কাছে বেশি কাছে হয়। তো তারপরে ওই মানে যেটা খুবই সাধারণ, মানে মধ্যবিত্ত বলাটাও ভুল, মানে আমি তার থেকেও যদি কম ইয়ে হয়, কারণ আমি ছোটোবেলায় যে আমার সারাউন্ডিংসটা যেভাবে দেখেছি বা যেভাবে বড় হয়েছি, আজকের দিনে আমার যারা আমার আশেপাশে যারা আছে, দে কান্ট ইভেন থিঙ্ক অফ ইট, বিকজ আমার বাবা সারা জীবন পড়াশুনো নিয়েছিলেন। বাবা মানে কোনোদিনও কি বলবো, বাবা ওই পয়সা রোজগার করা বা ওই ব্যাপারটা বাবার কাছে প্রায়োরিটি কোনোদিনও ছিল না। ওই ভ্যালু সিস্টেমে বড় হয়, সেটা বুঝতেই পারছি। এবং আমার বাবার কাছে সবাই না, মানে আমি দেখছি আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস ছিল, যে বললাম যাদের দেখে বড় হয়েছে, হ্যাঁ, যে সম্মান। আমার মনে আছে ছোট জাগুলিয়া বলে একটা জায়গা, কেন মনে আছে, এগুলো এই কিছু জিনিস ভুলিনি। আমার বাবাকে আর সুনীল জেঠুকে, সুনীল গঙ্গোপাধ্যায়কে একটা সম্মাননা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আমার মনে হয় প্রচন্ড খিদে পেয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এদিকে প্রোগ্রাম চলছে আর মাকে গিয়ে বলেছিলাম, মা আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, মা বলছে কোথায় খাওয়া পাওয়া যাবে, কি একটা শোনার পর সে এক গাদা খাবার নিয়ে এসে আমাকে দিয়ে গেছিল, কি না আমার বাবার পরিচয়ের জন্য। তো এই জিনিসগুলো তখন অত ছোটবেলায় বুঝতাম না, কিন্তু যত বড় হয়েছি সেটা বুঝেছি যে আমার বাবার এক্স্যাক্ট অর্ডারটা কোন জায়গায় ছিল, কিন্তু কতটা ডাউন টু আর্থ ছিলেন। তো সেইটাকেই মানে পাথেয় করে বড় হওয়া বলতে পারো। কি ভালো কথা বলো তুমি। বলছো তুমি কথা বলো না, তুমি বিহাইন্ড দ্য সিন থাকো। কে বলেছে? সারা জীবনই পর্দার পেছনে, আমি সামনে আসতে এই দেখো অন্যজনের মা তোমাকে সামনে নিয়ে চলে এলো। তো এবার তারপর সেটা থেকে বড় হওয়া, এবং সেই বড় হওয়ার পরে যা হয়, ব্যবসায় বললাম আমার 14 পুরুষ 14 মহিলা, হ্যাঁ, মানে 28 জেনারেশন তুমি বলো কেউ ব্যবসা করেনি। হ্যাঁ, এবার মানে ব্যবসা কাকে বলে খায় না মাথায় দেয় সেটাও কেউ জানে না। আচ্ছা, হ্যাঁ, তো আমার পুরোটাই হচ্ছে যাকে বলে ওই বুলডোজারের যেরকম ওই মানে মাঠের ওপর চালায়, আমার জীবনটা ঠিক ওই রকম। ওপর দিয়ে একবার বুলডোজার চলে যায়, আবার ফেরত চলে আসে, সেইভাবে আমি আমার কাজ করেছি। আমার ওপর দিয়ে গেছে বলে আমরা জানি, এখন হাসি পাচ্ছে অবভিয়াসলি। এটা ওই জন্য আমি ছোটবেলা থেকে অকালপক্ষ, সব চুল উঠে গেছে, চুল সাদা হয়ে গেছে, ওই জন্য আমি অকালপক্ষ ছিলাম বলে ওই জন্যই। আচ্ছা, এই যে পিআর এজেন্সি, পিআর কোম্পানি, তুমি যে আর্টিস্ট ম্যানেজমেন্ট, এই যে বিষয়গুলো, আমরা যারা আর্টিস্ট, আমি গানের আর্টিস্টদের কথাই বলছি, কারণ আমরা যেহেতু এই প্রফেশনে আমি রয়েছি, তোমাদের প্রফেশনাল ফিজ ধরাছোঁয়ার বাইরে, এটা অনেকেই আমরা জানি, এবং তার জন্যই হয়তো ক্যান্ডিড কমিউনিকেশনের সাথে অনেকের কাজ করা হয় না। বাংলা ইন্ডাস্ট্রিতে যেহেতু পয়সাটা অনেকটাই কম, মুম্বাই ইন্ডাস্ট্রি থেকে আমরা সকলেই জানি, এবং বড় বড় সেলিব্রিটিস, বড় বড় মাপের শিল্পীদেরও সেই অর্থে কিন্তু ইনকামটা কম দেন দ্য আদার সিটিজ। আমি ব্যাঙ্গালোরে কাজ করছি, মুম্বাইতে দেখেছি, সব জায়গাতে দেখে বলছি। তো তোমাদের এই প্রফেশনাল ফিজ এত হাই, এটা তো তুমি জানি, তুমি আর্ন করেছো এই নামটা, তার জন্য হয়তো এটা আমরা জেনারেলি বলে থাকি যে আই হ্যাভ আর্নড দিস নেম, দ্যাটস ওয়াই আই এম চার্জিং মোর। তো এটা তোমারও কি সেই বক্তব্য, নাকি এটা কি করে হয়? দেখো, এটা দুটো পার্সপেক্টিভ আছে। আমরা প্রচুর মানুষের জন্য ফ্রিতে কাজ করেছি, আমরা নাম বলবো না। সেটা প্রথম দিকে হবে হয়তো। না, এখনো করি। এই সর্বনাশ করছি ক্যামেরার সামনে বলা যাবে না। দেখো, আমি তোমাকে বলছি, দুটো আমার সমস্যা হচ্ছে আমি কেন ভালো বিজনেসম্যান হতে পারিনি, বিকজ আমার লাইফের সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে আমি প্রচন্ড ইমোশনাল পারসন। কেউ যদি এসে বলে যে না আমার এটা হলে খুব ভালো হয় বা কিছু হলে হয়, হ্যাঁ, মানে ওইখানে আমার এবার আমাকে অনেকে বলে যে এইভাবে হয় না, তুই এভাবে করলে ব্যবসা করতে পারবি না। দেখো, আমাদের এই যে প্রাইস এসকালেশন বা যেটাই বলো, এটা আমি নিজে থেকে করিনি। আমাকে একজন এসে বলেছে, আমরা একটা রাশিয়ান সার্কাস বলে একটা হয়েছিল এই আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমবার, সার্কাস অন আইস। হ্যাঁ, সেটা আমরা পুরো মিডিয়ার পুরো করেছিলাম। তাতে অনেকগুলো শিল মাছ পরে আগুন লেগে মারা যায়। হ্যাঁ, এটা একটা বড় ঘটনা ঘটেছিল। তো ওখানে একজন ভদ্রলোক, ওয়ান অফ দ্য কো-অর্গানাইজার্স, হ্যাঁ, মানে আমাদের তখন আমরা তো ওই 10 থেকে 15 টাকা ওইভাবেই একটা ভাবতাম। উনি বললেন না,
তোমরা যা ডেলিভারি করছো আর তোমরা যা টাকা চার্জ করছো সেটার আকাশ পাতাল পার্থক্য আছে, ইউ শুড এসকালেট ইউর সেলফ। এবার আমাদের তখন মনে হতো, ওই বললাম না ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, কোনো পুঁজি নেই, তো যদি কাজ না পাই, যদি কাজটা না দেয়। কিন্তু আমি দেখলাম যে এই মানে এটা একটা না ওই অনেকটা ওয়াল অফ চায়নার মতো, চীনের প্রাচীরের মতো আমাদেরকে আটকে রাখছে। হ্যাঁ, যে এইটাকে যদি আমি না টপকাতে পারি তাহলে আমি নিজেকে ওই জায়গায় থেকে যাব। তো উনি আমাদের ফার্স্ট বললেন, না তোমরা একটা এক্সরবিটেন্ট অ্যামাউন্ট বললেন যে এইটা অর্গানাইজারের কাছ থেকে চার্জ করো, তুমি দেখবে দেবে, কোনো নেগোশিয়েট করবে না। তাই নাকি? সেটা হয়ে গেল। তো তারপর থেকে যেটা আমরা ভাবলাম যে না, তাহলে আমাদেরকে এটা করতে হবে যে আমরা কলকাতা বেসড, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর এইসব জায়গা থেকে আমাদের অ্যাসোসিয়েট আদার এজেন্সি যাদের কলকাতা অফিস নেই তাদের সঙ্গে কাজ করতাম। আর ওরা না কলকাতাটাকে বরাবরই, আমি তোমাকে বলছি, সরি টু সে, শুনতে খুব খারাপ লাগে, যে অনেকটা ওই রাঁচি, পাটনা, ভুবনেশ্বর, ওর বাইরে ওই কলকাতাকে মেট্রো সিটি বলে ওরা ট্রিট করে না। বিকজ ওদের ধারণাটাই হচ্ছে এখানে ব্যবসা নেই, এখানে কিছু নেই, ও লোক কার লেঙ্গে। অথচ এই বাঙালিরাই যারা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে গোটা ভারতবর্ষের মিডিয়ার মাথা হয়ে বসে আছে সব জায়গায়, বলিউড বলো, সব জায়গায়। তো আমি এটা খুব প্রতিবাদ করতাম। আমি তারপরে ওদের সঙ্গে কাজ করা ছেড়ে দিই, কারণ ওদের কনসেপ্টটা ছিল যে আমি এই চরণামৃত দেবো, টাকা পয়সা না, কিছুটা বুক ভরা ভালোবাসা, কিছুটা চরণামৃত। সো আই স্টপড ওয়ার্কিং উইথ দেম। কারণ আমি দেখলাম আমাদেরকে এসকালেট করতে হবে। এসকালেটটা না করলে বা এনহ্যান্স না করলে, সরি এসকালেট ইজ নট দ্য রাইট ওয়ার্ড, এনহ্যান্স না করলে, এই যে ধরো আমাদেরকে না ওই রান অফ দ্য মিল টাইপের ট্রিট করছে, মুড়ি মিছরি এক দর নাকি একটা শব্দ আছে না, হ্যাঁ, ওই রকম টাইপের আমরা হয়ে যাচ্ছি। যে আমরা যে একটা ক্লাস অ্যাপার্ট বা আমাদের যে একটা ডেলিভারেবল আছে, তুমি যে জিনিসটা হয়তো মানে নর্মাল কোর্সে পেতে তোমার অনেক কাঠখড় পোড়াতে হবে, আমার কাছে সেটা সহজ, কারণ আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। একদম, যেমন আমি তোমাকে নাম করেই বলছি, আমার কিছু ক্লায়েন্ট আমাকে যখন প্রথম পিআর এজেন্সি করেছিলাম আমাকে জিজ্ঞেস করতো যে মানে পিআর এজেন্সি কনসেপ্টটা তখনকার কী ছিল, যে টপ লাইন মিডিয়াতে কভারেজ বার করা, করা। তো আমাকে যখন বলতো যে তুমি কোন কাগজগুলোতে কভারেজ বার করতে পারবে, কোন টিভিতে করবে, আমি শুধু আনন্দবাজার, টেলিগ্রাফ আর স্টার আনন্দ বলতাম। আমার দিকে না হাঁ করে চেয়ে থাকতো, কারণ ওই কাগজগুলোতে কভারেজ বার করা বা দ্যাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং এফেক্ট। ইনফ্যাক্ট এখনো সেটাই। হ্যাঁ, এবার আমি বলতাম আমি বর্তমান আজকাল প্রতিদিন, মানে তখন, এখন তো সব আমার বন্ধু বান্ধব হয়েছে, প্রতিদিনের ওনার টুম্পাই আমার খুবই ভালো বন্ধু, কিন্তু তখন আমার সেই রকম অ্যাক্সেস ছিল না। আমি তো সদ্য জাস্ট কি বলবো, মানে বাড়ির বেডরুম থেকে বেরিয়ে টিভলি কোর্টে একটা বাথরুম টার্নড অফিস, ওটা আগে বাথরুম ছিল পরে জেনেছিলাম, হ্যাঁ, সেইখানে বসছি। তো সেইখানে আমি দেখলাম যে আমরা যদি ওটাকে মানে যে প্রিমিয়াম মিডিয়া বা প্রিমিয়াম আমরা যদি ডেলিভার বা সার্ভিস করি, সার্ভিসটা দিই, তাহলে আমাদের সেই রকম প্রিমিয়াম চার্জেস হওয়া উচিত। কিন্তু তখনও কলকাতাতে পিআর কনসেপ্টটা প্রচণ্ড ন্যাসেন্ট। পিআর বলতে কর্পোরেট কমিউনিকেশন বোঝানো হতো বা বড় বড় ন্যাশনাল এজেন্সি যাদের এখানে অফিস ছিল। এবার আমরা এসে যেটা করেছি, যেটা মানে খুবই, বাকিটা শুনলে খুবই রেগে যায়, যে বলে না সমূলে উৎপাটন বলে একটা শব্দ আছে না, হ্যাঁ, মানে আমরা ওই ন্যাশনাল এজেন্সিগুলোকে সমূলে উৎপাটন করে দিয়েছি। কারণ এখানকার ক্লায়েন্টদের কাছে ওইটা বললাম এগেইন যে ইট ওয়াজ আ নিউ কনসেপ্ট। তো আর্টিস্ট ম্যানেজমেন্টটা তো কি হয়েছে, অনেকটা চাপে পড়ে হয়েছে, মানে আমরা প্রথমে ওটা করতাম না, আমাদের পুরোটাই ছিল কর্পোরেট পিআর। আমরা কর্পোরেট মিডিয়া, কর্পোরেট হ্যান্ডলিং করতাম, আমাদের যত মেজর কলকাতার ব্র্যান্ড বা বাইরের ব্র্যান্ড আমাদের ক্লায়েন্ট ছিল। এইটা ইন্ডিভিজুয়াল পিআর বা ইন্ডিভিজুয়াল গ্রুমিং, এইটা আগে আমাদের মানে ইয়ের মধ্যে ছিল না, মানে আমাদের সিলেবাসেই ছিল না। এইটা এমন একজনের রেফারেন্স থেকে আমরা শুরু করলাম, এবং এমন একজন সিঙ্গারের শুরু করলাম, আমি নাম বলতেই পারি, সুরজিৎ চ্যাটার্জি। আচ্ছা, তো সুরজিৎ চ্যাটার্জির সঙ্গে আমরা প্রথম কাজ শুরু করি। মানে ভূমি সুরজিৎ, ভূমি। আচ্ছা, তখন উনি ওই ভূমি থেকে জাস্ট বেরোচ্ছেন, ওনার একটা নিজস্ব এন্টিটি করছেন, কারণ ওনার আমাদের চ্যালেঞ্জটা ছিল যে ওনার নামের আগে ভূমি বসে যায়, এখনো বলছো একদম, হ্যাঁ। তো এই সুরজিৎ ও বন্ধুরা, এই নামটাও আমরা আলোচনা করবো, মানে সুরজিৎ দাই দিয়েছিল, মানে সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস, সেইখান থেকে সুরজিৎ ও বন্ধুরা। আর সেইভাবে মানে আমাদের প্রথম, মানে সুরজিৎ দার হাত ধরেই বলতে পারো আমাদের এই আর্টিস্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা, সেখান থেকে যা হয় লোক মুখে ছড়িয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে, আচ্ছা আমরাও করব। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের স্পেশালাইজেশনটা তৈরি হলো ওভারসিজ ইভেন্টস, যে কলকাতায় বসে বিদেশে প্রোগ্রাম করা।
এই জিনিসটা আমার প্রথম স্টার্ট হলো 2008-এ, আচ্ছা আমার ব্যবসার 5 বছর পর। আচ্ছা তার মাঝে অনেক কিছু হয়ে গেছে, অনেক আমরা বড় বড় অ্যাক্টিভিটি করেছি, আমরা কলকাতা নাইট রাইডার্স আমরা লঞ্চ করেছি। তো এই ওভারসিজ ইভেন্টস যখন শুরু করলাম তখনই এই বিভিন্ন আর্টিস্ট যাদেরকে হয়তো মানুষ অতটা জানে না, হ্যাঁ, তাদেরকে নিয়ে যাওয়া, তাদের সঙ্গে একটা গ্লোবাল এক্সপোজার দেওয়া। এখনো আমাদের, আমি বলি সাফেদি কি চমৎকার, মানে আমরা পশ্চিম দুনিয়া যদি একটু ভালো বলে আমাদের এখানে খুব ইয়ে হয়, এটা খুব হয়। হ্যাঁ তো এবং সাফেদি কি চমৎকার, এটা গুড টার্ম, সাফেদি কি চমৎকার, এটা কিন্তু আমার দারুণ লাগলো। এবং আমরা কখনোই কলকাতায়, মানে বাঙালিরা কখনো লন্ডন বলে না, লন্ডন, লন্ডন ফেরত। হ্যাঁ, আর বিলেতটা আমরা সবসময় লন্ডনকেই বোঝাই। হ্যাঁ, আমেরিকাটা ওটাও আবার সিলেবাসের বাইরে। তো এইটা তখন করা শুরু করলাম আমরা। ধরো আনন্দ উৎসব করেছি অনেকগুলো, তারপরে প্রবাস পার্বণ। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি যে এই যে তুমি এত বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ করেছো, তুমি এবং তোমার টিম, অবভিয়াসলি তুমি বিদেশে বা তোমার দেশে এই যে তোমার অ্যাক্সেসিবিলিটিস, মানে তোমার একটা কোম্পানি যেটা তোমার বিদেশে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশেও সেম রান করছে এবং সেমভাবেই তুমি ব্যাপারটাকে ম্যানেজ করছো, ইটস আ ভেরি বিগ টাস্ক। হ্যাঁ, আর এই প্রফেশনালিজম তুমি কলকাতা পেতে সেই সময়, মানে তখন, মানে না দেখো, কলকাতা ইজ এ ডিফারেন্ট বল গেম। আচ্ছা, কলকাতা আর লন্ডন দুটোকে, মানে হ্যাঁ, মানে হয়তো আমরা অনেক সময় দুটোকে পাশাপাশি নিয়ে আসি আজকাল। হ্যাঁ, কিন্তু যদিও এই শহরটা ব্রিটিশদেরই বানানো, কিন্তু ওয়ার্ক এথিক্সটা এখনো আমরা মানে কয়েকশো বছর পিছিয়ে। কারণ আমি সবসময় যেটা বলি, কারণ আমি যেহেতু এই নদীর দুপারেই সাঁতার জানি না, কিন্তু দুপারে যেতে হয়, কিভাবে যাই আমি জানি না, তাতে দেখেছি যে আমাদের সামাজিক শিক্ষাটা ছোটবেলা থেকে দেওয়া হয় না, সোশ্যাল এডুকেশন যেটাকে বলে। এইটা একটা বিশাল গ্যাপ হয়ে যায়। এই জায়গাটা একটা পশ্চিমী দুনিয়ার সঙ্গে আমাদেরকে মানে একটা গ্যাপ তৈরি করে দেয়, যে এই যে সোশ্যাল এডুকেশনটা, যে এই যে ধরো আমি, মানে এটা হয়তো একটু ডাইগ্রেস করে বলছি, ধরো আমি লন্ডনে গাড়ি চালাই, আবার কলকাতাতেও গাড়ি চালাই, আমার ওখানে যারা থাকে তারা না আমাকে সেলফি তুলতে আসে, কি করে করি, হ্যাঁ, মানে আমি ওটা নিয়ে সেলিব্রিটি হয়ে গেছি, হ্যাঁ, কি করে সম্ভব, হ্যাঁ, কারণ এখানে কলকাতায় যে গাড়ি চালাতে পারে, আমি সবসময় বলি হিমালয়া, আলপস, হ্যাঁ, কারাকোরাম, যে কোনো জায়গায় তুমি গাড়ি চালাতে পারবে, ঠিক আছে, লন্ডন তো কোনো ব্যাপারই না। তো এই যে কলকাতার যে মানে আমরা যে কলকাতা সম্পর্কে যে ধারণাটা, সেইটা দেখো, আমি শহরে জন্মেছি, আমি আমৃত্যু আজীবন বাঙালি থাকবো, এই বাঙালিয়ার জন্যই আমার লন্ডন যাওয়া। ঠিক। আমি কিন্তু এই বাঙালি ইভেন্ট করি বলেই আজকে আমি ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেডের আমাকে ইয়ে করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, যে আমরা মানে বিদেশে একটা পাকাপাকিভাবে ক্যান্ডিড কমিউনিকেশনের একটা সেট আপ হোক, একটা ব্রিটিশ ডেপুটি হাই কমিশন থেকে, সেটা আমার করা হয়েছিল। এর প্রবলেম হচ্ছে আমি নিজের পাবলিসিটি নিজে করতে পারি না, নিজের ঢাক কখনো নিজে পাড়াতে শিখিনি। সেই তোমার তো আপব্রিঙ্গিংটাই তো। হ্যাঁ, এবার তার ফলে বিভিন্ন জন, আমি লন্ডন যাওয়ার পর সবাই ভাবতে শুরু করে কি করে গেল, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হ্যাঁ, এইগুলো অনেক কিছু চলেছে। বাট মানে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে ওই যে কলকাতার প্রফেশনাল এথিক্সটা আমি এখনও বলবো সেইটা লন্ডনের সঙ্গে কম্পেয়ার করে লাভ নেই। কারণ আমার লন্ডনের যে কটা ক্লায়েন্ট, আমি কারুর মুখ দেখিনি, কারুর মোবাইল নাম্বার নেই, হ্যাঁ, তাদের শুধু ইমেল আইডি আছে। বাও, জীবনে ফেস টু ফেস মিটিং করতে হয়নি, ভাবা যায় না। এখানে বিশ্বাস করো, একটা পেমেন্টের জন্য তোমাকে আলাদা জুতো কিনতে হবে, কারণ কতবার সোল খুলে যাবে, কতবার শুকতলা ছিঁড়ে যাবে, তুমি নিজেও জানো না। ইটস ভেরি আনফর্চুনেট, বাট দিস ইজ দ্য ওয়ে। এখনো কাজ হয়েছে, এবং এটা আগামী 100 বছরও চেঞ্জ হবে না। খুবই দুঃখজনক, এটা ভেরি আনফর্চুনেট। কারণ এটা কি বলতো, এটা লিগাসি। ধরো আজকে আমি দেখি যেখানে রাস্তা ক্রস করছে গ্রিন সিগন্যালে, মা ছেলের হাত ধরে, বাবা এগিয়ে গেছে, মা ছেলের হাত ধরে শিখছে, এবার ছেলে দেখছে যে আমি রাস্তাটা তো ক্রস করছি গ্রিন সিগন্যালে, ও যখন বড় হবে, ওর যখন ছেলে বেরোবে, ও তখন ওটাই বলবে গ্রিন সিগন্যালেই রাস্তা ক্রস করতে হয়, রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকবি। তো আমরা এইভাবে শিখেছি, তো আমি কি করব? আমি তো ধরো আজকে যখন আমি লন্ডনে চলে গেছি, এটা তো আমার একটা কি বলবো, এটা ওই পাকে চক্রে। আমি তো আর সারা জীবন প্রবাসী বাঙালিদেরকে অন্যভাবে দেখতাম, যে কিছু করতে পারিনি, চলে গেছে, এমন কপাল, আমাকে এখন অন্য দেশের পাসপোর্ট নিয়ে ঘুরতে হয়, নিজের দেশের পাসপোর্টটাকে সারেন্ডার করতে হয়েছে, কারণ ইন্ডিয়া ডুয়াল সিটিজেনশিপ দেয় না। এটা আমি জীবনে ভাবিনি। আচ্ছা, now you are the green card holder. No, আমাদের তো আমেরিকায় গ্রিন কার্ড। সরি, তুমি তো ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। বুঝতে পেরেছি, আমার ওসিআই কার্ড আছে। বুঝতে পেরেছি। সো যে কারণে আমি মানে ইন্ডিয়াতে আমার মানে ভিসা লাগে না। তো এইটা একটা মানে ইটস আ
বলতে এত হয়তো আমি খুব ক্যাজুয়ালি বলছি, না না, এগুলো খুব শোনার বিষয় রয়েছে। আমরা এই জায়গাটা আমরা এত এভাবে তো ভাবিনি কোনোদিন, এবং এই জায়গাটা আমরা ওয়ার্কআউটও করি না, ভেরি আনফরচুনেট। হ্যাঁ সেটাই তো বললাম। এইটা যদি এই যে তুমি বলো আজকের দিনে দাঁড়িয়ে বাংলার আর্টিস্টদের কিন্তু এখনো সেই তিমিরেই পয়সা, সেই তিমিরেই পেমেন্ট, কারণ পুরোটাই হচ্ছে তোমাকে না ওই মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। হ্যাঁ তোমার একদম। ট্যালেন্ট থাকলেও আমি প্রচুর সিঙ্গারকে দেখেছি বা দেখেছি যে তারা অসাধারণ ট্যালেন্টেড, কিন্তু আমি যদি তাদেরকে বলি যে না ঠিক আছে আমি সিডনিতে একটা প্রবাস পার্বণী করেছি সেখানে নিয়ে যাব, না না, আমাদের একটা টলিউডে একটা ভাষা আছে জানো তো, শব্দ আছে বক্স। আচ্ছা, হ্যাঁ, বক্স আর্টিস্ট, বক্স আর্টিস্ট। হ্যাঁ, আমি কোথায় বক্স বলতে পারবো না, একটা সেলিব্রিটিকে বক্স বলছে মানে ওকে কি পার্সেল করে পাঠানো হবে, সিরিয়াসলি ওইভাবে ভাবতাম। পরে দেখলাম না ওটা টার্ম। আমাদের যেমন সাংবাদিকদের মানে একটা পিআর ইন্ডাস্ট্রিতে একটা ভাষা আছে পোস্ত। হ্যাঁ, আমি ভাবতাম পোস্ত তো খাবার জিনিস না, ওটা এই যে জার্নালিস্টদের যে গিফট দেওয়া হয় সেটাকে পোস্ত বলা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে এগুলো টার্ম আছে ভীষণ। তো বক্স আর্টিস্ট ছাড়া তুমি বাইরে কোনো কাজ করতে পারবে না। তুমি যদি আননোন কাউকে নিয়ে যাও, সেই আর্টিস্টকে কম্প্রোমাইজ করতে হবে, তাকে হয় তার খরচা তাকে দিতে হবে, তাকে ইয়ে করতে হবে। আমি কিছু কারণ আমাকে ওখানে অ্যালাউ করবে না, আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমার এখান থেকে স্পন্সরশিপের সেই ব্যাকআপটা থাকে না। কারণ এই যে ধরো আগে আমি যে যখন বাংলা ইভেন্ট করি বিদেশে, তার আগে এনএবিসিটাই হচ্ছে একটা আমাদের একদম বেসিক এক্সাম্পল। 40 বছর 50 বছর ধরে হচ্ছে, এবং যারা অর্গানাইজ করেন তারাও ওরকমই অ্যাবভ 70 এরকম বয়স। সিএবি বলে একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু ওদের অ্যাপ্রোচটা কোনোদিনও প্রফেশনাল কোনো এজেন্সিকে দিয়ে বা ইয়ে করাটা নয়, ওরা নিজেরা করে। হ্যাঁ, এবং আমাদের এখানকার শিল্পীদেরকে আমি নাম করছি না, তাদেরকে গিয়ে বাড়িতে রাখবে, জানি, হ্যাঁ, এবং হোম অ্যাকোমোডেশন রাখবে। আমার একজন মনে আছে বাংলা ব্যান্ডের, আমার খুব ক্লোজ বন্ধু, নাম দিচ্ছি না, তাকে বলেছিল একটা রবীন্দ্রসঙ্গীত ধরো সন্ধ্যেবেলায়। হ্যাঁ, সে বললো যে আমি যদি গাই রবীন্দ্রনাথ নেমে আসবেন। হ্যাঁ, তো এইরকম তাদেরকে সম্মুখীন হতে হয়, কিন্তু তারাও যান ওই নামটার জন্য। যে তুমি দেখো আজকে বলিউডের কোনো আর্টিস্ট হতে পারে শ্রেয়া ঘোষাল না, আমি তার নিচের আর্টিস্টদের কথা বলছি, বা তারও নিচের আর্টিস্টদের, কেউ কিন্তু কারোর বাড়িতে গিয়ে থাকবে না। এই জায়গাটা ওরা তৈরি করেছে, আমরাও কোনোদিনও করি না। মানে এটা কাছে আমার নিজের রিলেটিভ লন্ডনে থাকতো, আমি এতবার লন্ডনে গেছি, মানে ওখানে যাওয়ার আগে আমি কোনোদিনও থাকিনি। আই এম নট, যেটা আমি নিজে কমফোর্টেবল, আমি একজন শিল্পীকে আমি আর কিছু না দিতে পারি, তাকে সম্মানটা দিতে হবে, সম্মান দেবো, সেটাই তো। কিন্তু মানুষ তো চলে যাচ্ছে, প্রত্যেকে যাচ্ছে। এবার এইটার জন্য প্রবলেমটা কি হচ্ছে, অনেকে আছে আমাদের পরে আমাদের দেখা দেখি, বিশেষ করে এই আমেরিকার এনএবিসি প্রোগ্রামটা যেটা সমস্যা হয়, সেটা ওনারাও জানেন, যারা অর্গানাইজ তারা জানেন, যে এখানে অন্তত 20টা লোক আছে, তারা সবাই বলে আমরা এনএবিসি রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকেরই একটা অ্যাপ্রোচ, চলুন একটু আমেরিকা ঘুরে আসি। এই যে অ্যাপ্রোচটা না, এই অ্যাপ্রোচটাতেই আমার আপত্তি। আজকের জেনারেশনের কাছে পৃথিবীটা ছোট, তোমার কাছে ক্যানসাস টু ক্যালকাটা, হ্যাঁ, ইটস আ ম্যাটার অফ ফিউ মিনিটস, তুমি যে কোনো সময় কানেক্ট করতে পারো। বাট দ্য প্রবলেম আমাদের কাছে গোড়ায় গলদ যেটা হয়ে থাকে, যে আমাদের মাইন্ডসেট অ্যাপ্রোচটায়, ঠিক, যে ধরো কোনো বড় ব্র্যান্ডকে আমি বলবো, আমি জানি না তাকে কি ডেলিভারেবল দেবো। এবার সে তো এমনিতেই ঘুরতে যায়, সে তো এমনি তার সেখানে নিয়ে গিয়ে আমি কি করব? আর ওখানে কোনো লোকজন থাকে না, সে বড় সোনার দোকান হোক বা শাড়ির দোকান হোক, তাকে নিজে পেটি খুলে নিজেই শাড়ি বার করে নিজেই এরকম তুলে টাঙিয়ে দেখাতে হয়। সবথেকে বড় কথা তো হোটেলে কোনো তোমার সার্ভিস নেই, যে তোমার জিনিস সবাই নিজে করতে হবে। এইটা তো আমাদের এখানে অভ্যাসটা নয়। আমি নিজে যখন 3 তলায় উঠাচ্ছি হোটেলে, তখন আমি ভাবছি যে কলকাতা হলে তো আমাকে উঠিয়ে দিত, একদম, এখানে তো আমাকে সেলফ সার্ভিস করতেই হবে। বাট আই ডোন্ট মাইন্ড অফ হেল্পিং মাই সেলফ অ্যালোন, বিকজ আমার এটা অভ্যাস। আমার বাড়িতেও কোনো মেড সার্ভেন্ট নেই, এবং আমি নিজে সেটা মেনটেনও করি, অনলি বিকজ অফ দ্যাট, যে বিদেশে যদি করতে পারে, ওয়াই আই ক্যানট ডু দ্যাট, এটা আমার পার্সোনালি মনে হয়। তো অনুচন্দ্রিমা আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তুমি জানোই খাওয়া দাওয়ার পার্ট। তো তোমার জন্য আজকে একটা খুব স্পেশাল আইটেম আমি বানিয়েছি। আমরা একটু কফি আর একটু খাবার দাবার আর একটু আড্ডা আমরা একটু ডাইনিং টেবিলে বসে করি, ঠিক আছে? তোমার আরেক রাউন্ড কফি। থ্যাংক ইউ। ইটস ফর ইউ। থ্যাংক ইউ। আর আমি তো প্রচণ্ড নার্ভাস, একটু ভয় ভয় আছি। কেন দর্শকদের জানাচ্ছি, সেটা হচ্ছে যে সায়ন্তনের
লন্ডনের মতো জায়গায় একটা অসম্ভব সুন্দর রেস্টুরেন্ট আছে, এবং আমরা যারা বাংলার থেকে যাই এবং প্রত্যেকেই জানেন হয়তো যারা যারা গেছেন, এবং দ্যাট ইজ ভেরি ফেমাস প্লেস। তো তাকে আমি খাবার সার্ভ করছি, বুঝতেই পারছেন আমি কিন্তু প্রচণ্ড নার্ভাস। তুমি একটু খাও, তোমার জন্য আমি একটা স্পেশাল কাবাব বানিয়েছি। এটার মধ্যে অনেক কিছু আছে, তুমি টেস্ট করে দেখো কেমন। অ্যান্ড দিস ইজ দ্য ডিপ। ভেরি নাইস। না খেয়েই বলে দিচ্ছি। না এটা কি, এটা খেলাম তো, ইটস ভেরি নাইস। এটা একটু ডিফারেন্ট, অনেক কিছু দেওয়া এটাতে। নাম্বার 1 তো তোমার অ্যাপ্রিকট আর কিশমিশ। কোয়াইট ইন্টারেস্টিং। একটু অন্য ফ্লেভার একটা। তোমার এই গুণটা জানতাম না। আমি খুব ভালোবেসে রান্না করে মানুষকে সার্ভ করি। এগেইন আমি ওই পুরনো পন্থী, তোমাকে যেটা বলছিলাম যে অন্নচন্ডিমাতে একটু খাবার সার্ভ করতে নিজের হাতে, সেটা আমার খুব ভালো লাগে। তো ওয়াসম, মানে ইয়াম্মি বলতে পারি। থ্যাংক ইউ তোমার যে ভালো লেগেছে। আর তুমি হ্যাঁ, আমি নেব ডেফিনেটলি নেব। আর তুমি এত স্পেশাল গেস্ট আজকে আমার এখানে এসছো, গেস্ট তো বলবো না, আমি বন্ধুই বলছি। কি করে তালে করে তোমার আমি বন্ধু হয়ে গেলাম। অ্যান্ড নট ভেরি নিউ, মানে নট ভেরি ওল্ড অ্যাকচুয়ালি, আমি একদমই নতুন সায়ন্তনের সাথে আমার দেখা হওয়া। কিন্তু একটা জিনিস হয় যে ওই একটা ওয়েভ লেংথ বলে কথা আছে, সেটা যখন ম্যাচ করে যায় প্রত্যেকটি মানুষই আমার মনে হয় খুব ইজিলি বন্ধু হয়ে যায়। তো তোমার সাথে আমার সেটাই হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। তুমি বিদেশে যে গেলে, বিদেশে হঠাৎ করে তোমার মানে তুমি কেন যেতে চাইলে? দেশে হয়তো তোমাকে দরকার, তোমার মতো মানুষদেরকে দেশে থাকাটা একটু বেশি দরকার বলে আমার মনে হয়। ওই তোমাকে বলছিলাম যে আমার জীবনে সবটাই অ্যাক্সিডেন্টালি হয়। আচ্ছা। আমি যখন যেটা প্ল্যান করে করি ওটা ধারে কাছে যায় না। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি 2008-এ যখন প্রথম লন্ডন যাই, ওটাও একটা অ্যাক্সিডেন্টালি ছিল। আচ্ছা। আমি আমার বাবাকে আনন্দবাজার পত্রিকা থেকে, আমার ডালহৌসিত অফিস ছিল ক্লাইভ রোতে, তো সেখান থেকে বাবাকে পিক আপ করে আমার ওয়াইফ তখন CMRI হসপিটালে ও কর্পোরেট কমিউনিকেশনে ছিল। আমরা 3 জনে ফিরছি। তো আমার এক পরিচিত এখানে, আগে আনন্দবাজারে উনি ছিলেন, দীপক প্রামাণিক। দীপক আমাদের খুব কাছের বন্ধু। হ্যাঁ, তা দীপক দা আমাকে ফোন করে যে সায়ন্তন এবার পুজোয় লন্ডন যেতে হবে। আর সে বছর আমার বিয়ে হয়েছে। আচ্ছা। এপ্রিলে বিয়ে হয়েছে। আই থিঙ্ক হি কল মি আপ অ্যারাউন্ড ওই অগস্ট হবে। তো লন্ডন যেতে হবে। আমার 2002 সালে একটা পাসপোর্ট করতে হয়েছিল। বললাম একবার চাকরি করেছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল বলে পাসপোর্টটা করতে হয়েছিল। তারপর থেকে পুরো সাদা। আচ্ছা। হ্যাঁ, মানে কোনো আঁচড় নেই। 2008 সাল। হ্যাঁ, ওটা জাস্ট তখন ওই মানে ইন্ডিয়ান অলিম্পিক টিমের মতো মানে অংশগ্রহণই বড় কথা। হ্যাঁ, যে করে রাখতে হবে, পাসপোর্ট করে রেখেছি। তো এবারে আমি বললাম যে ঠিক আছে। হ্যাঁ, সবারই দেখলাম, আমার ওয়াইফেরও একটু মুখ হয়ে গেল। বিয়ের পর প্রথম পুজো, তখন আমার একটা জুয়েলারি ক্লায়েন্ট ছিল। তো সেই জুয়েলারি ক্লায়েন্টটা দীপকদেরও আমাদের কমন ক্লায়েন্ট। তাদের নিয়ে আমরা একটা অ্যাক্টিভেশন করব লন্ডনে। কিভাবে করব, কি করব কিছু জানি না। আমি তো বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে ভিসা সেটা খায় না মাথায় দেয়, তাও জানি না। প্রথমবার অ্যাপ্লাই করতে গেছি, বার করে দিয়েছে। হ্যাঁ, বলছে অর্ধেক ফিল আপ করনি, কিছু করনি, হ্যাঁ ফিল আপ করে এসো। ঠিক আছে, আবার ফেরত চলে এলাম। ফেরত চলে এসে আবার করলাম। এবার দীপকদা তো তার আগে বোধহয় কয়েকশোবার লন্ডন গেছে। দীপকদার ভিসা কয়েকদিনের মধ্যেই চলে এসছে। আর তখন সব ম্যানুয়াল ছিল, এখন তো সব অনলাইন হয়ে গেছে। আমার আর আসে না। এবারে আমার যাওয়ার কথা ছিল ষষ্ঠীর দিন। হ্যাঁ, কারণ পুজো 5 দিন পুজো ওইখানে লন্ডনে 5 দিন পুজো মেনেই হয়, মানে কলকাতা। হ্যাঁ একদম। ওই কদিন অ্যাক্টিভেশনটা করার কথা, তো আমার আসে না। ষষ্ঠী গেল, হ্যাঁ, এবার সপ্তমী চলে এলো। এবার অষ্টমী থেকে কলকাতা বন্ধ। রাইট। এবার যদি আমার পাসপোর্ট আমি না পাই তাহলে আমার যাওয়া হবে না। থ্যাঙ্কফুলি তখন ওই VFS, ওদেরকে ফোন করে ইয়ে করা যেত। তো আমি তাদেরকে ফোন করে অনেক কিছু কান্নাকাটি করলাম সকাল থেকে, যদি আমার এই আছে, আমি বললাম আমার এই আছে, যত রকমের মিথ্যে কথা যত বানিয়ে বলতে পেরেছি সেদিনকে একদম পারফেক্টলি বলেছি। কি মনে হলো, ওরা বললো ঠিক আছে আমরা দেখছি, এম্বাসির সঙ্গে কথা বলে। তো বিকেলবেলা ফোন করে বললো যে আপনার মানে ভিসাটা, পাসপোর্টটা আমরা, মানে ভিসা লাগানো আছে কিন্তু জানি না, পাসপোর্টটা আসছে কিন্তু আপনাকে দিল্লি থেকে কালেক্ট করতে হবে, কারণ পরের দিন কলকাতা বন্ধ। নাহলে আপনি পাসপোর্ট পেতে পেতে দশমীর পরে তাহলে মায়ের সঙ্গে আমারও বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, আলটিমেটলি আমার লন্ডন যাওয়া হবে না। তো আমি দিল্লি গিয়ে, সেটা একটা অন্য গল্প, সেটা বললে তোমার মানে 5টা এপিসোডের টাইম ক্রস করে যাবে। তো ওই কোনোভাবে আমি পাসপোর্ট জোগাড় করেছি। হ্যাঁ, তো করে আমি লন্ডন যাওয়া। এবার লন্ডন যাওয়ার পর আমরা খুব সাকসেসফুলি ওই অ্যাক্টিভেশনটা করি। আমি টেকনিক্যালি
72 ঘন্টার কিছু কম সময়ের জন্য লন্ডন গেছিলাম, মানে জীবনে প্রথম বিদেশে যাওয়া, তাও আবার একা একা গেছি। ও মাই গড। দুবাই এয়ারপোর্টে নামলাম, তখন দেখলাম গেট নাম্বার 13 দেখাচ্ছে, আমার লন্ডন কানেকশনটা 371 নম্বর গেট। এরকম এক্সপেরিয়েন্স আমারও আছে। কোথা দিয়ে যাব কি করব কিচ্ছু বুঝে উঠতে পারলাম না, যে গেটে পৌঁছতে বোধহয় ফ্লাইট চলে যাবে। একদম আমার সেম কেস হয়েছিল। আর মানে কেউ নেই, মানে একদম। তো সেসব করে ওই কোনোভাবে ওই সূত্রে আমি লন্ডনে পৌঁছলাম। এবার পৌঁছে মনে হলো যে এই যে বাঙালি এত আছে বা আছে, আমি এখানে কিছু করতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমার যারা ব্র্যান্ড আছে বা তাদেরকে আমরা একটা গ্লোবাল এক্সপোজার দিতে পারি। আমার কলকাতা যারা ক্লায়েন্ট, যারা কারণ তখন তো ফেসবুক সোশ্যাল মিডিয়া কিছু ছিল না, এবং এনআরআই পপুলেশন বা নন রেসিডেন্ট বেঙ্গলি পপুলেশন, তারা যখনই কলকাতায় আসে হয় শাড়ি গয়না এইসব দুনিয়ার কিনে নিয়ে চলে যায়। তো আমি যদি ওই অ্যাভেলেবিলিটিটা ওখানে করতে পারি, এইটা ছিল আমার প্রথম এবার ওইটা করতে গেলে তো লোকে এমনি আসবে না, তার সঙ্গে আমাকে একটা প্রোগ্রাম সাজাতে হবে, আমাকে লোকজন কিছু আর্টিস্ট নিয়ে যেতে হবে। সেই করে আমি তখন এই আনন্দ উৎসব কনসেপ্টটা আমার ফার্স্ট আসে 2010-এ। তার আগে 2009-এ ইলিং টাউন হলে লন্ডন শারদোৎসব পুজোটা, ওটা আমার সঙ্গে শুরু। দীপক প্রামাণিকের কথা বলতে কি বলি, দীপক প্রামাণিক কিন্তু লন্ডনে প্রথম আমাকে প্রেজেন্ট করেছিল। দীপক প্রামাণিকই, আচ্ছা, মানে অন দ্য স্টেজ হি ইন্ট্রোডিউসড টু মি। তো দীপক দা আমাকে, মানে হি ইজ দ্য পারসন যার জন্য আমার প্রথম লন্ডনে যাওয়া, এবং দীপক দার সঙ্গে বহুদিন যোগাযোগ, কিন্তু এইটা তো মানে এটা তো ইতিহাস, এটা তো আর চেঞ্জ করা যাবে না। তো তারপরে যেটা হলো 2009-এ আমি ওই লন্ডন শারদোৎসব করলাম। আমি সেখানে আমার খুবই কাছে রূপম ইসলাম ফসিলস, ওটা ওদের প্রথম মানে বিলেত সফর, সেটা ওরা গেল। প্রচুর সহযোগিতা করেছে রূপম, রূপসা, বিশেষ করে রূপসার বাবা অভিজিৎ দা, মানে ওনাকে আমি ভীষণ ভীষণ রেসপেক্ট করি, মানে উনি একটা মহিরুহ আমাদের মিডিয়া জগতে। তো ওরা প্রচণ্ড কোঅপারেট করলো আমার সঙ্গে, তো সেটা খুব সাকসেসফুলি হলো। আমার বন্ধু সুমন দে, আমার খুবই মানে কাছের বন্ধু আমাদের, তো ও গেল আমার সঙ্গে, তখন ওর চ্যানেল সঙ্গে সুমন, হ্যাঁ সঙ্গে সুমন, স্টার আনন্দ, তখন স্টার আনন্দ ছিল। ও কলকাতাতে এমন ভাবে প্রমোট করলো লন্ডনের পুজো, সেইখান থেকে মানে আমি বলবো এরা আমাকে সবাই সাহায্য করেছে বলে আমি ওই জিনিসটাকে এগোতে পেরেছি। যে লোকের কাছে ওইটা একটা ইন্টারেস্টিং এলিমেন্ট হয়ে গেল, যে একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান, সিঙ্গি পার্ক আমরা রোজ দেখছি, কিন্তু লন্ডনের পুজোয় কি করে নাড়ু বানানো হয়, ওখানে বেলপাতা কি করে নিয়ে যাওয়া হয়। কারণ বেলপাতা একবার নিয়ে গেছিলাম, হিথ্রো এয়ারপোর্টে ধরেছিল যে ওটা কি, ওটা তো পাতা, নিয়ে যেতে পারবো না। সো এইটা নিয়ে সুমন এত সুন্দর মানে প্রমোট করা শুরু করলো, এখানে অন্যান্য আমার যারা ক্লায়েন্ট তাদের কাছে একটা ইন্টারেস্ট জেগে উঠলো, বাহ এ তো দারুণ ব্যাপার, তাহলে তো আমরা প্রবাসের পুজো। ঠিক কথা, আমিও প্রথমবার যেবার পুজোতে গেছিলাম এসে আমি একটা এত বড় পোস্ট দিয়েছিলাম, বাট দ্যাট ইজ ভেরি ট্রু যে ওরা কিন্তু মেনটেন করে। আমাদের এখানে হয়তো আমরা অনেক রিচুয়াল ভুলে গেছি, ওরা কিন্তু ভীষণ ওই যেটা মানে এত সুন্দর। তো সেইটা আমরা তখন করে তারপরে আস্তে আস্তে আনন্দ উৎসব, তারপরে প্রবাস পার্বণী, তারপরে আমার ওই স্পেশালাইজেশনটা হয়ে গেল যে বিদেশে একটা প্রোগ্রাম অর্গানাইজার। বুঝতে পেরেছি। কিন্তু প্রবলেমটা কি ছিল, আমি কোনোদিনও বিদেশে থাকবো বা বিদেশে যাব এটা ভাবিনি। সো 2015-তে প্রথম ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতা থেকে আমাকে যোগাযোগ করে। ভদ্রমহিলার নাম ছিল শেলা এহসান, উনি এখন ম্যানচেস্টারে থাকেন। তিনি বলেন যে এরকম তোমরা এরকম কাজ করছো ইয়েতে, আমরা তো জানি না। আমি ভাবলাম ইরে আমি বোধহয় কিছু একটা গন্ডগোল করে ফেলেছি, সরকারকে না জানিয়ে করেছি। তা বললো এরকম কোনো ব্যাপার না, বাট আমরা তোমাকে আরো হেল্প করতে পারি, কারণ তুমি এত ক্লায়েন্ট নিয়ে যাচ্ছ। সো বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে এই যে আমি মেলাগুলো অর্গানাইজ করি, পুরো স্পন্সরশিপ সবকিছু আমার কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে। সো আমি এক ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছি ওই দেশে, ইটস আ সারোগেট ইনভেস্টমেন্ট, কারণ খরচা তো আমার ওখানে হচ্ছে। তো এইটা থেকে ওরা বললো যে তুমি এটাকে আরো বড় স্কেলে বড়ভাবে করতে পারো যদি তুমি ওখানে থাকো। ওকে, আমি বললাম যে না, কোনোভাবেই সম্ভব না, কারণ আমি প্রবাসী বাঙালিদের থেকে আমি একটু দূরে থাকতে ভালোবাসি, কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব মতবাদ নিয়ে রয়েছে। আমি সেই মতবাদে যাচ্ছি, আমি সেই মতবাদ থেকে আমি ওই একটু দূরেই থাকি। তো তারপরে যা হলো যে আমি যেটা 2 বছর এরকম গেল, তারপরে 2017-তে আই লস্ট মাই ফাদার। ওটা আমার কাছে জীবনের সব থেকে খারাপ সময়, আমার বাবার চলে যাওয়াটা, কারণ এখনো ফ্যাদম করতে পারি না, বাবা প্রায় 8 বছর হতে চলে গেছেন। তখন আমার মনে হলো যে না, আমি এই শহরটা এবার ছেড়ে দেবো। জীবনে এই শহরটাকে ছাড়ার কথা ভাবিনি। একটা মনের মধ্যে একটা কিরকম হলো বলো তো, আমার বাবা যে এত মানুষকে উপকার করেছেন সেইটা না, বাবার মারা যাওয়ার 3 মাস পরেও
কেউ আসতো বাড়িতে, আছে সুনীলবাবু কি করে মারা গেলেন, একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে ভ্যানিশ করে গেছে, না এইটা রোজ আমাকে এক্সপ্লেন করা, এই সকালে এই হয়েছিল, বিকেলে এই হয়েছিল। আর আমার বাবা সারা জীবন বাবা বই মেলাতে হার্ট অ্যাটাক করলো, সরস্বতী পুজোর দিন সকালবেলায় বাবার মৃত্যু হলো। সো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যেহেতু আমাদের বাড়িতে একটা পুজোই হতো সারা জীবন, ছোটবেলা দেখেছি সরস্বতী পুজো, আমাদের আর কোনো পুজো হতো না, সেই পুজোটা আমাদের আজীবন বন্ধ হয়ে গেল। কারণ নিয়ম হচ্ছে ওই জন্মতিথিতে যদি আরেকজন কেউ না জন্মায় আমাদের পরিবারে, তাহলে আমরা ওই পুজোটা স্টার্ট করতে পারবো না, যেটা আমার ছেলেকে রোজ এক্সপ্লেন করতে হয় যে কেন সরস্বতী পুজো আমাদের বাড়িতে হয় না। তো ওই বাবার চলে যাবার পর আমি তখন ডিসাইড করলাম যা হবে হবে, আমি আর থাকবো না, আমার আর ভালো লাগছে না এই শহরটাকে। তার আগে অনেক কিছু সমস্যা হয়েছিল, ডিমনিটাইজেশনের জন্য অনেকগুলো বিজনেসের ক্ষতি হয়েছিল, সেগুলো অ্যান্সিলিয়ারি, কিন্তু এইটা ছিল মেন কারণ। এবার আমার কাছে না এই যে ধরো ভিসাটা, যেটা এই যে ক্যাটাগরির যে ভিসাটা, আমি রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ বিজনেস, এই ভিসাটা না আমি পাবো, বিশ্বাস করো। আমি তো চুনোপুটি মানে আতস কাঁচেও খুঁজে পাওয়া যায় না, এগুলো বড় লোকেদের দেয়, দে আর বিগ শট, তাদের জন্য। না, আমি এই সম্পর্কে কিছু জানতাম না এবং অনেক কিছু জানতে পারছি অন্য চন্দ্রিমা দর্শকরা, এটাও তো ঠিক মানে কথা। এইটা যে এইটা আমি কাউকে বলিনি, মানে আমার ওয়াইফকেও বলিনি। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি জানি লোক হাসিয়ে লাভ নেই, হ্যাঁ ফালতু এটা পাবো না। হ্যাঁ, তো এটা ওই কি বলবো, এটা ঝোঁকের বশে করা। আমি কোনো সলিসিটার রাখিনি, এমনি আমার এক বন্ধু সমিত বিশ্বাস, ও লন্ডনে থাকে, ও আমাকে খুব হেল্প করেছিল। তো ও আমাকে একটু গাইড করেছিল, আমি নিজে থেকেই তারপর করেছিলাম। এখন বুঝি যে অনেকগুলো আমি এক্সট্রা করে ফেলেছিলাম, দরকার ছিল না। মাঝে রাস্তায় আমি যখন বাড়ি থেকে বেরিয়ে, আমি তখন ডায়মন্ড সিটি নর্থে থাকতাম, মাঝে রাস্তায় যখন রেনে টাওয়ার্সে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেই সময় আমি আমার ওয়াইফকে বলি যে দেখো, ও ভাবছে বোধহয় পুজোয় বেড়াতে যাবো, ওই ভিসা করাতে যাচ্ছে। আমি বললাম নবমিতা আমার ওয়াইফ যে এবার যদি ভিসাটা পেয়ে যাই তাহলে ওখানে গিয়ে থাকতে হবে, বলে গাড়ি ঘোড়া আমি যাবো না। বললাম চাপের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, বলে আমি কিছুতেই যাবো না, আমি থাকবো না, আমি কলকাতা ছেড়ে যাবো না, আমি গাড়ি ঘোড়াও, হ্যাঁ ভুলে যাও। দেখো পাবো না, আমি এটা বলে ওকে নিয়ে গেলাম, দেখো এই ভিসা পাবো না, এগুলো আমাদের জন্য নয়। বিশ্বাস করবে না, 2 মাস পরে চলে এলো ভিসাটা। এবার আমি ভাবছি এবার কি করবো, আনন্দের খবর, কিন্তু আমার তো দুঃখ হয়ে গেল, এবার আমি কি করবো। এবার ওই সময়টা না সত্যি বলতে কি, মানে তখন যা যা করেছি আমার এখন মনে হয়, ওই যে বাবা মারা যাওয়া, ওই যে ডিপ্রেশন, আমার মনে হয়েছিল আমি অনেক ভুল করেছি। এই যে ফ্যামিলি নিয়ে একটা লন্ডনে শিফট করে গেলাম, হ্যাঁ, ইট শুড নট বি ডান ইন দ্যাট ম্যানার। মানে আমার উচিত ছিল যে আমার আগে নিজে একা গিয়ে, যেটা আমার এখন আমার রেস্টুরেন্টে যারা আমার ওয়ার্ক পারমিটে কাজ করে তাদের প্রত্যেককে বলি, তাদের ফ্যামিলি আছে, তাদেরকে বলি আগে নিজে এসো, নিজে খুঁটিটাকে শক্ত করো, তারপরে ফ্যামিলি নিয়ে এসো। আই মেড দ্যাট মিস্টেক। ওই ঝোঁকের বসে একটা কি বলবো, একটা তো জীবন, একটা তো কি বলবো, একটা নর্মাল একটা মানে আবহমান গতিতে চলছিল, হ্যাঁ, হঠাৎ তোমার একটা ব্রেক হলো, হ্যাঁ ঠিক। তো আমার ওয়াইফের জন্য এটা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ ওর জীবনে ওই ডোমেস্টিক কাজগুলো তো আমাদের এখানে হয় না, আমাদের বাড়িতে তো ডোমেস্টিক হেল্প তো থাকে। লন্ডনে তো আর শান্তামাসি আসেন না, ঘুম থেকে উঠে যা যা এখানে ভাবো সব নিজেকে করতে হবে। তো এইগুলো খুব চ্যালেঞ্জিং। তারপরে আমি না থাকলে নবমিতার জন্য খুব ডিফিকাল্ট হতো, স্নো, তারপরে তোমার ধরো খুব এক্সট্রিম ওয়েদার, সেখানে মেয়ে ছোট, ছেলেকে স্কুল থেকে আনতে গেলে মেয়েকেও প্রামে করে নিয়ে যেতে হতো, কে রাখবে বাড়িতে, কেউ দেখার নেই। এইসব চ্যালেঞ্জ কাটিয়ে আজকের দিনে তুমি মানে ইট ওয়াজ আ হিউজ চ্যালেঞ্জিং একটা, লোকে ভাবে বোধহয় আমি লন্ডনে থাকি। হ্যাঁ, তুমি আরেকটু নাও না, তুমি কফিটা নাও। হ্যাঁ, কফি ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সত্যি কথা, এই যে তোমার ক্যান্ডিড কমিউনিকেশন তৈরি করা এবং তোমার এই যে পুরো জার্নিটা, মানে তুমি এখনো টিল ডেট যে তোমার জার্নি, সেটার কথা বলছি, যে সেটা আমরা প্রত্যেকে খুব ইজিলি কিন্তু খুব জাজ করে ফেলি, যে সায়ন্তন তো মানে বিশাল ব্যাপার, BMW নিয়ে ঘোরে, বিশাল বড় লন্ডনে ফ্ল্যাট, বাড়ি, হ্যানা ত্যানা সব কিছু, বা হোয়াট এভার। আজকে আমি যতটুকু করছি, চন্দ্রিমার তো অনেক ব্যাপার, ও তো ইজিলি সব কিছু করে ফেলতে পারে। এই যে প্রত্যেকটা কাজের পেছনে যে একটা ডেডিকেশন বলো, একটা যে জার্নি বলো, প্রত্যেকটা থট প্রসেস আলাদা, এই যে এত বেশি স্ট্রাগল প্রত্যেকটি কাজের পেছনে, তো সেটা কিন্তু আমরা একদম ভুলে যাই। এটা খুবই দুঃখজনক। প্রত্যেকের সাকসেসটা আমরা খুব ইজিলি দেখি, কিন্তু আমরা সাকসেসের স্টোরিটা কিন্তু কেউ খুব একটা ফলো করি না বা জানার চেষ্টাও করি না। আজকে ধরো আমরা যে বলছি যে আমাদের দেশ গ্লোবালাইজ হয়ে গেছে, পৃথিবী হাতের মুঠোয় চলে এসছে, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আজকে তোমার আর আমার কারোর যদি পার্সোনাল কিছু হয়, তুমি কিন্তু হাতে গোনা একটা লোকও হয়তো পাবে না যে তোমার পাশে থাকবে। এটা খুবই আনফর্চুনেট ফর হিউম্যানস অ্যাকচুয়ালি। আমরা মনুষ্যত্ববোধ এত হারিয়ে ফেলতে কোথায় চলে যাচ্ছি নিজেই জানি না। তো একটু মানুষ হতে চেষ্টা করলে আমার মনে হয়
অনেক বেটার হয়, তাতে হতে পারে হয়তো আমার বিজনেস একটু ডাউন করলো, বা আমি হয়তো অতটা ফেমাস হলাম না, বা চন্দ্রিমাকে আগে 100টা লোক চিনতো, এখন 4টে লোক চেনে, তাতে কিছু যায় আসে বলে আমার মনে হয় না, অন্তত আমি এভাবে ভাবি। তোমার সাথে আজকে আমার কথা বলে দুর্দান্ত লাগলো, আর তোমার ভ্যালু সিস্টেম আমার সাথে খুব ম্যাচ করলো। বাবার কথা স্পেশালি বলবো যে আমিও এরকম একজন বাবার কাছে আমারও মানুষ হওয়া, তো বাবা এখন নেই আমাদের কাছে, তো বাবার ভ্যালু সিস্টেমে আমি এখনও অবধি চালিয়ে যাচ্ছি। এবং মা সেই একই রকমভাবে খাবার সার্ভ করতো। আমাকে অনেকে এসে বলে যে তো সব কিছুর মধ্যে একটা মা মা ভাব আছে, তো আমি জানি না, সেটা আমাকে বাইরে থেকে দেখে মানুষ খুব জাজ করে ফেলে। হয়তো আমি খুব ড্রেসি, ওয়েল ড্রেসড, অলওয়েজ স্পিক অ্যান্ড স্প্যান, সবসময় সোশ্যাল মিডিয়া আমাকে ওভাবে তোমার দেখে। ইমোশনাল কোশ্চেনটা অনেক বেশি, সেই জন্যই আজকে এটা বলে মানুষকে। আমি দেখছি তোমার আতিথেয়তা যেভাবে, মানে এটা আমি সত্যি মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। থ্যাংক ইউ। আর এই যে তুমি তোমার কাছ থেকে অনেক অফিসিয়াল টার্মস, অফিসিয়াল থট প্রসেস, বা এই যে সাবজেক্টটা যেটা পিয়ার এজেন্সি বা পিয়ার গ্রুপ বলতে আমরা যেটা বুঝি, সেটা অনেক কিছু ডিপলি জানলাম। সত্যি আমি এত কিছু জানতামও না। আমি চেষ্টা করবো ক্যান্ডিড কমিউনিকেশনের সাথে পরবর্তীকালে কমিউনিকেট করতে, অ্যাজ মাই সেলফ। আমাকে কীভাবে তুমি প্রেজেন্ট করবে সেটা একটু তোমার কাছ থেকে এগেইন আমি জানতে চাইবো আরও অনেকভাবে, নট ওভার দ্য ক্যামেরা অফকোর্স, বাট আমাদের কানেকশনটা রয়েই যাবে। আর অন্য চন্দ্রিমা, একটা লাস্ট কোয়েশ্চেন থাকে বিফোর সিঙ্গিং, সেটা হচ্ছে টেক অ্যাওয়ে। এই যে আমরা দিনের শেষে বাড়ি ফিরে টেক অ্যাওয়ে বলে একটা কথা আছে, যে তুমি অন্য চন্দ্রিমা এসে কী নিয়ে বাড়ি ফিরবে? অনেক কিছু বলতে হবে, এই জন্য মানে ভাবছি ছোট করে কি করে। ওভার দ্য ক্যামেরা অফকোর্স। প্রথম কথা হচ্ছে যে অন্য চন্দ্রিমার এই ফরম্যাটটাই আমার ভীষণ ভালো লেগেছে, যে এত ক্যান্ডিড, মানে আমি যেহেতু নিজে ক্যান্ডিড কমিউনিকেশন, সো এই ক্যান্ডিড যে আমরা আজকে এত কিছু আলোচনা করলাম। সত্যি বলতে কি আমি কখনো ক্যামেরার সামনে আসাটা আমার সিলেবাসের বাইরে। আমি সারা জীবন সবাইকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, নিজে ক্যামেরার পেছনে থেকেছি। আচ্ছা। কিন্তু চন্দ্রিমার অনেকটা জোড়াজুড়িতেই বলতে পারবো যে আমাকে আজকে ক্যামেরার সামনে বসতে হয়েছে, আমি একদমই কমফোর্টেবল নই। বাট একটা জিনিস আমি বলবো যে অন্য চন্দ্রিমার সবার কাছে পৌঁছানো দরকার, কারণ অন্য চন্দ্রিমার যে এই যে ওর যে কি বলবো একটা ক্যান্ডিড কনভারসেশন, এটা সব জায়গায় হয় না, কারণ মানুষ মন খুলে কথা বলার মতো জায়গা পায় না, আর বিশেষ করে ক্যামেরার সামনে থাকলে আরও আড়ষ্ট হয়ে যায়। সো আমার যদি টেক অ্যাওয়ে বলা যায় সেটাই, যে একটা ভালো বন্ধুর সঙ্গে বহুদিন মন খুলে কথা বলতে পারলাম, এবং অনেক কিছু ভেতর থেকে বেরিয়ে এলো, যেটা হয়তো কলকাতায় এলে আমাকে অনেক কিছু কি বলবো নিজেকে অনেকটা ওই শেল্ড হয়ে থাকতে হয়। বাট থ্যাঙ্কস টু চন্দ্রিমা যে সেইটা ও আমার থেকে বার করে আনলো, এবং এই যে ইমোশনটা, এই যে শহরের প্রতি আমার যে এই যে ইমোশনটা, যে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন কলকাতা আমার কাছে সবসময় স্পেশাল, এবং কলকাতার টানেই আমি সবসময় চলে আসি, সেইটা এই চন্দ্রিমার সঙ্গে কথা বলে সেটা আরও বেশি করে যেন আজকে এস্টাবলিশড হলো। সো এটাই আমার সব থেকে বড় টেক অ্যাওয়ে। ভীষণ ভালো লাগলো, তুমি এত সুন্দর কথাও বলো। তবে কথা বলাটা আমার মনে হয় তোমার এটা ইজ এগেইন ইন ইওর প্রফেশন। সবার আগে আমি তোমার একটা গান শুনতে চাই, কারণ তোমার গানের জন্য আমার তোমার সঙ্গে পরিচয়। হ্যাঁ, একদম। সো এইটা শেষ হবে না যদি তোমার গানটা না হয়। গান ডেফিনেটলি হবে, গান দিয়ে আমরা গান গাইতে গাইতে শেষ করব। আর এগেইন থ্যাঙ্কস বলবো না, বন্ধুত্ব বলবো। বন্ধু এরকমই থাকুক, পাশে থাকুক, যেন বিপদে আপদে আমরা অ্যাটলিস্ট ফোনে কথা বলতে পারি। আমরা শেয়ারিংয়ের জায়গাটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, যে তুমি এইমাত্র বললে শেয়ার অনেক রকমভাবে হয়, সামনে বসেও হতে পারে, অথবা ওভার দ্য টেলিফোনে তুমি এমন একটা কথা বললে যে মানুষটা মোটিভেটেড হয়ে গেল, মানুষটা চার্জড হয়ে গেল, হোয়াট নট অ্যাকচুয়ালি। তো শেয়ারিং ইজ কেয়ারিং আমরা সবসময় বলি, সেটা যেন বজায় থাকে। সবার কাছে আমি এক্সপেক্ট করি না, কিছু কিছু মানুষের কাছে তো অবভিয়াসলি করতেই পারি আমরা, তেমন তুমি একজন মানুষ। খুব ভালো লাগলো। তোমাকে কি গান শোনাই? বাংলা গান শোনাই তবে একটা। এই মুহূর্তেই মনে পড়ছিল সলিল চৌধুরী, এগেইন 100 বছর হলো আমাদের লেজেন্ডারি, এরম একটা জার্নি, এরম একটা মানুষ, তার একটা কম্পোজিশন একটু শোনাই। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কে জানে কি বা রূপে
সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে বসন্ত যখন। বনে বনে তখন বাতাসে মাতালে বাঁশি থেকে কথা যায় বলে, না জানে কেউ होता है जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद, छोटी छोटी सी बात न जाने क्यों।